আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং আজকে আমি তোমাদের সাথে তোমাদের জন্য চলে আসলাম জিকে ক্লাস 2 নিয়ে। আজকে ক্লাসে কিন্তু খুব অন্যরকম কিছু আমরা পড়তে যাচ্ছি। আজকে ক্লাসে আমরা এমন সব টপিকসগুলো নিয়ে পড়বো যেসব টপিকসগুলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক অনেক বেশি পরিমাণে আসে। সবাই একটু খুব দ্রুত আমরা লাইভে জয়েন হয়ে যাব এবং সবাই প্রথমে জানাবো ভাইয়া আমরা কেমন আছি। ইনশাল্লাহ আমি ভালো আছি, আমি সবার আগেই বলে দিচ্ছি। আমরা একটু খুব দ্রুত আমরা লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবো। ইন্টারমিডিয়েট আমি দেখছি আমরা সবাই লাইভে জয়েন হয়ে যাচ্ছি। একটু ভাই সিরিজের কি কি ক্লাসগুলো আমি বিগত যেসব আজকে থেকে গতকাল থেকে শুরু করে যেসব টপিক্সের উপর ক্লাস দিব সবগুলো ভাইয়া এখানে দেওয়া আছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কি কি টপিক্সগুলোর উপর ভাইয়া ক্লাস নিব। এই টপিক্সগুলো যদি পড়ো ভাইয়া তাহলে তোমার বাংলাদেশ অংশ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই টপিক্সগুলো ক্লিয়ার তো বাংলাদেশ অংশ 100তে 100 ক্লিয়ার। শুধুমাত্র এই টপিক্সগুলো যদি ক্লিয়ার করতে পারো, আমি কম বলছি না, মিনিমাম 5 থেকে 7 নাম্বার তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি ক্লাসের মধ্যেই বলে দিচ্ছি এই টপিকসগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে ভাইয়া? সো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম ভাইয়া? ইনশাল্লাহ আশা করি সবাই তো খুব দ্রুত জয়েন হবো। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, কতটুকু আমরা পড়েছিলাম? গত ক্লাসে আমরা পড়েছিলাম ভাইয়া বাংলাদেশের পরিচিতি ও অবস্থান। গত ক্লাসে কি কি পড়েছিলাম সবাই একটু রিমাইন্ড করো। প্রতিদিন ক্লাসে আসার পরে রিমাইন্ড করবা কি কি পড়ছি আমরা। গত ক্লাসে আমরা পড়েছিলাম বাংলাদেশের পরিচিতি ও অবস্থান, সীমান্তবর্তী স্থান ও জেলা, এবং তার সাথে পড়েছিলাম ভাইয়া ভৌগোলিক সীমানা, এবং পড়েছিলাম ভাইয়া সীমান্ত দৈর্ঘ্য। এই 4টা জিনিস আমরা গতকালকে পড়েছি। আশা করি ক্লাস নিয়ে তোমাদের কোনো ধরনের সন্দেহ কিংবা কোনো কিছুই নেই। আশা করি সবাই ক্লিয়ার। আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার ভাইয়া। সবাই একটু খুব দ্রুত ক্লাসে জয়েন করতে হবে। সো আজকে আমরা কি কি বিষয় নিয়ে আমরা পড়ব সবাই একটু দেখো। আজকে আমরা কি কি জিনিসগুলো নিয়ে ভাইয়া পড়তে যাচ্ছি। আজকে মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমরা পড়তে যাচ্ছি ভাইয়া সমুদ্র সীমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা জিনিসই আমার প্রতিটা জিকে ক্লাসই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পড়ব ভাইয়া ভৌগোলিক বৈশিষ্ট্য, এরপরে পড়ব ভাইয়া বর্তমান নাম এবং পুরাতন নাম, এবং এর সাথে পড়ব ভাইয়া ভৌগোলিক উপনাম। এই দুইটা টপিকস থেকে ভাইয়া আমি সবসময় বলে রাখি তোমাদের কোয়েশ্চেন হয়। এই দুইটা টপিকস থেকে সবসময় তোমাদের প্রশ্ন হয়। সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? আমরা বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি ভাইয়া আমরা আজকে কি কি টপিকস পড়তে যাচ্ছি? আমরা সবাই ক্লিয়ার কিনা বলো। তোমরা যদি সবাই ক্লিয়ার থাকো এবং সবাই যদি ভাইয়া রেডি থাকো তাহলে আমি ক্লাসটা শুরু করব। সো এর মধ্যে ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি আমরা সবাই ক্লিয়ার এবং সবাই রেডি। একটু সবাই দ্রুত জানাবো। কারো যদি কোনো কনফিউশন যদি থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। সো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার। আমি তাহলে আর সময় নিচ্ছি না। সো আজকে আমরা যে টপিক্সের মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি ভাইয়া দেখো, এই জায়গায় আমরা কি কি দেখতে পাচ্ছি ভাইয়া? দেখো এই জায়গায় আমরা একটা বিশাল বড় একটা সমুদ্র সীমানা। একটা সমুদ্র সীমা জিনিসটা কি অনেকেই হয়তো বা ক্লিয়ার না। ভাইয়া আমাদের তো ল্যান্ডের তো বর্ডার আছে, তাই না ভাইয়া? কথা একটু খেয়াল করো। এইটা মনে করো বাংলাদেশের মানচিত্র। সবাই একটু দেখো, এই জিনিসটা হচ্ছে মনে করো বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্রের একটা বর্ডার আছে। এই বর্ডার হচ্ছে ভাইয়া এই পাশেরটা হচ্ছে ভারত, এই পাশে হচ্ছে কি ভাইয়া মায়ানমার। ঠিক আছে, 4 পাশ ঘিরে ভারত। প্রতিটা দেশের একটা আমাদের যে ল্যান্ড আছে, আমাদের যে ভূমি আছে, ভূমির একটা কি আছে নির্দিষ্ট একটা সীমা আছে। তেমনি ভূমিরও যেমন একটা নির্দিষ্ট সীমা আছে, তেমনি সাগরেরও কিংবা মহাসাগর কিংবা সাগর থেকে শুরু করে আমাদের যে জলরাশি আছে, জলরাশিরও কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে। কতটুকু জলরাশি ভাইয়া আমাদের কিংবা কতটুকু সমুদ্র সীমা আমাদের আন্ডারে পড়ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে পড়বো। এবং বাংলাদেশের বেশ কিছু সমুদ্র সীমা নিয়ে কি ছিল ভাইয়া? বিরোধ ছিল। কোন কোন দেশের মধ্যে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে ভাইয়া বিরোধ ছিল? প্রথম হচ্ছে ভাইয়া ভারত, তারপর হচ্ছে ভাইয়া মিয়ানমার। এই দুইটা দেশ নিয়ে হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এবং বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক সালিসি আদালতের মাধ্যমে ভারত এবং মিয়ানমার থেকে যে বিরোধপূর্ণ যেই তোমার জায়গাগুলো আছে কিংবা সমুদ্রের যে অংশটুকু আছে তা আমরা ইন্টারন্যাশনাল তোমরা যেগুলো কোর্ট আছে ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে আমরা রায়ের মাধ্যমে আমরা ওই জায়গাগুলো আমরা পেয়েছি। ঠিক আছে ভাইয়া? সবাই ক্লিয়ারলি আমরা ইনশাল্লাহ বুঝতে পারছি। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাতে হবে। ঠিক আছে, সো আমরা আজকে প্রথমেই যে টপিক্সটা নিয়ে ভাইয়া আমরা পড়তে যাচ্ছি এর নাম হচ্ছে ভাইয়া, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর নাম হচ্ছে ভাইয়া বাংলাদেশের সমুদ্র সীমা। প্রথমেই আমি তোমাদেরকে একটা কথা বলবো, মুখে মুখে আমরা শেষ করে
করে ফেলবো, মুখে মুখে আমরা শেষ করে ফেলবো। সবাই দেখো বাংলাদেশের সমুদ্র সীমার কি কি জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া, কি কি জিনিসগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে কয়টা দেশের সমুদ্র সীমা আছে আমি কিছুক্ষণ আগে ক্লিয়ার করছি, সবাই একটু কমেন্টে লিখবো। বাংলাদেশের সাথে সমুদ্র সীমা আছে ভাইয়া 2টা দেশের। কয়টা দেশের ভাই? 2টা দেশের, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের সাথে স্থল সীমানা কিংবা ভূমি স্থল সীমানা আছে 2টা দেশের, এবং সমুদ্র সীমানাও আছে ভাইয়া 2টা দেশের, যথাক্রমে ভারত এবং মিয়ানমার। কিন্তু ভাইয়া কোয়েশ্চেন তো এটা আসবে না, কোয়েশ্চেন ভাই এটা বলবে না, আমাকে বলবে বাংলাদেশের সাথে যে ভারত এবং মিয়ানমারের যে সমুদ্র সীমানা আছে এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। ঠিক আছে, বাংলাদেশের সাথে মিয়ানমার এবং ভারতের যে সমুদ্র সীমা রয়েছে এইটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে? তখন তোমরা কি বলবা ভাইয়া? সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। সবাই একটু কমেন্টে লিখবো ভাইয়া, সবাই একটু কমেন্টে লিখবো। সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সমুদ্র সীমা রয়েছে। সবাই ক্লিয়ার? 1 নম্বর অনুচ্ছেদ। সংবিধান খুবই গুরুত্বপূর্ণ। আমি যেই জিনিসটা, যেহেতু আমি বাংলাদেশ অংশটা পড়াচ্ছি তোমাদের, বাংলাদেশ অংশের সাথে অবশ্যই সংবিধান জড়িত। আমি চেষ্টা করছি সংবিধানগুলো সহ তোমাদেরকে একই সাথে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পারছো আমার কথা, আশা করি তোমাদের কোনো সন্দেহ কিংবা কোনো কিছু অবকাশ নেই। আলহামদুলিল্লাহ 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে ভাইয়া দেখি ভাইয়া সবাই ক্লিয়ার, এরপরে কি কোয়েশ্চেনটা আসতে পারে? আমরা গতকালকেই পড়েছিলাম উপকূলের দৈর্ঘ্য, সমুদ্র রেখা কিংবা সমুদ্র সীমা কতটুকু, কিভাবে এই কোয়েশ্চেনটা আসতে পারে একটু দেখি। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ অভ্যন্তরীণ বঙ্গোপসাগরের তটরেখাও আসতে পারে, অথবা উপকূলের দৈর্ঘ্যও আসতে পারে, কিংবা সমুদ্র সীমাও আসতে পারে। বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে ভাইয়া 711 কিলোমিটার কিংবা 716 কিলোমিটার, দুইটাই হচ্ছে তোমার প্রশ্নে থাকতে পারে। 711 কিলোমিটারও আসতে পারে, অনেক সময় 716 কিলোমিটারও আসতে পারে। তাহলে ভাই আমরা কি বলবো ভাইয়া? বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য কিংবা বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার অবলিক দিবা 716 কিলোমিটার দিবা। অপশনে 711ও থাকতে পারে, 716ও থাকতে পারে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। সবাইকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা আমাকে বলতে হবে। আমরা যদি ক্লিয়ারলি না বুঝলে আমি আবার বলবো, একবার না বুঝলে আমি 100 বার বলবো। এরপরে দেখো ভাইয়া, এরপরে যেই জিনিসটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের সমুদ্র সীমা। বাংলাদেশের সমুদ্র সীমা কতটুকু, এইটা সবচাইতে বেশি তোমার আছে। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, এটা হচ্ছে ভাইয়া আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলাদেশের ভাইয়া ভিডিও প্রবলেম করতেছে ভাইয়া, এটা হয়তো বা তোমার নেটের সমস্যা। ভাইয়া যেই জিনিসটা সবচাইতে বেশি আছে, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা নটিক্যাল মাইলে আসলে লিখবা 12 নটিক্যাল মাইল, যদি কিলোমিটারে আসে তাহলে লিখবা কি ভাইয়া? 22 কিলোমিটার। কথা ক্লিয়ার কিনা বলো? কথা কি বুঝতে পারছো সবাই? সবাইকে কথা বুঝতে পারছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, ভাইয়া আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে বলো, দুইটাই কিন্তু 1 নম্বর তোমার অনুচ্ছেদে আছে। তারপর এই জিনিসটা নিয়ে আমি সংবিধানের এই 1 নম্বর অনুচ্ছেদ নিয়ে তোমাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করব। ঠিক আছে ভাইয়া, তো টেনশন করিও না, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করব। দুইটা কেন 1 নম্বর অনুচ্ছেদে, এইসব জিনিস নিয়ে আমি তোমাদেরকে আলাদা একটা তোমার সলভ ক্লাস যখন নিব তোমাকে আলাদাভাবে বোঝাবো। এটা একটা বিশাল একটা ব্যাপার। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। তো দেখো বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে ভাইয়া 12 নটিক্যাল মাইল কিংবা হচ্ছে ভাইয়া 22 কিলোমিটার। নটিক্যাল মাইল আসলে এটা দিবা, কিলোমিটার আসলে এটা দিবা। দুইটা পর্যায়ে কিন্তু তোমার আসতে পারে। ঠিক আছে ভাইয়া, এরপরে বাংলাদেশে 2টা জিনিস এসে থাকে ভাইয়া সমুদ্র সীমার ক্ষেত্রে। একটা হচ্ছে ভাইয়া রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু, আর একটা আছে ভাইয়া অর্থনৈতিক সমুদ্র সীমা। দুইটা জিনিসই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই অর্থনৈতিক সমুদ্র সীমা এবং রাজনৈতিক সমুদ্র সীমা থেকে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে ভাইয়া 12 নটিক্যাল মাইল, আর একটা হচ্ছে ভাইয়া 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে ভাইয়া 200 নটিক্যাল মাইল। আর যদি কিলোমিটার হয়, রাজনৈতিক সমুদ্র সীমা হবে 22 কিলোমিটার এবং অর্থনৈতিক সমুদ্র সীমা হবে ভাইয়া 370 কিলোমিটার। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই বুঝতে পারছি আমরা? ক্লিয়ার কিনা বলো দেখি ভাইয়া, বুঝতে পারছো সবাই? সবাই বুঝছি ভাইয়া? সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো দেখি ভাইয়া। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে জানো। ইনশাল্লাহ আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এরপরে দেখো ভাইয়া,
এই জিনিসটা সবচাইতে বেশি আসবে। এরপরে দেখো ভাইয়া যে জিনিসটা আসতে পারে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত, এটার অ্যাব্রিভিশন কি হবে কে বলতে পারবা? আমাকে বলো দেখি এটার অ্যাব্রিভিশন কি হবে, আমাকে কে বলতে পারবা? ITLOS, সবাই লিখো ITLOS। এটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত। কি হবে ভাইয়া? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল for the law of the sea, ঠিক আছে, of the sea। এটা হচ্ছে ITLOS, এটার অ্যাব্রিভিশন কিংবা এটার সম্পূর্ণ রূপ হচ্ছে এটা, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ITLOS। এটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালতের সম্পূর্ণ ফর্ম। সবাই ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা আমাকে তো জানাও দেখি। বুঝতে পারছি সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। ওকে ভাইয়া, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এরপরে দেখো ভাইয়া যে জিনিসটা আসতে পারে, এই জিনিসটা একটু এই হিসাবটা মাথায় রাখবা। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার কিংবা কত ফুট কিংবা কত মিটার, ঠিক আছে? 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, কত ফুট, কত মিটার। সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানো, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেনও আসছে। 1 নটিক্যাল মাইল সমান কত মিটার, কত কিলোমিটার, কত ফুট, এগুলো কিন্তু পরীক্ষাও কিন্তু আসছে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি এতটুকু? আলহামদুলিল্লাহ। এরপরে দেখো ভাইয়া বাংলাদেশের গভীরতম খাত, এটা খুব ইম্পর্টেন্ট। সোয়াচ অফ নো গ্রাউন্ড, বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীরতম খাত কোনটা? বঙ্গোপসাগরের প্রতিটা মহাসাগর বলো সাগর বলো, প্রতিটা জায়গায় একটা গভীরতম খাত থাকে। অনেক খাত মানে কি, অনেক বড় একটা গর্তের মতন থাকে। বঙ্গোপসাগরের গভীরতম খাদের নাম কি? সবাই একটু খুব দ্রুত আনসার করতে হবে ভাইয়া, সবাইকে একটু খুব দ্রুত আনসার করতে হবে। বঙ্গোপসাগরের গভীরতম, স্যার অনেকের ভাইয়া এটা একটু তোমরা রিফ্রেশ করে নাও, যাদের নেট সমস্যা করতেছে একটু কাইন্ডলি রিফ্রেশ করে নাও ভাইয়া, ঠিক আছে ভাইয়া? সোয়াচ অফ নো গ্রাউন্ড, বঙ্গোপসাগরের গভীরতম খাত, বঙ্গোপসাগরের গভীরতম খাতের নাম লিখো সোয়াচ অফ নো গ্রাউন্ড। সবাই একটু লিখবো সোয়াচ অফ নো গ্রাউন্ড, কিংবা যেটাকে আমরা বাংলায় কি বলি ভাইয়া, গঙ্গা খাত। ঠিক আছে, বাংলায় কি বলতেছি ভাইয়া? বাংলায় বলতেছি, এটাকে বলতেছি সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটাকে বাংলায় আমরা কি বলি, গঙ্গা খাত বলি। সবাই একটু লিখে ফেলি ভাইয়া, সোয়াচ অফ নো গ্রাউন্ড। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও, সোয়াচ অফ নো গ্রাউন্ড। আর তোমাদের কোনো ধরনের প্রশ্ন যেগুলো নিয়ে একটু বেশি কনফিউজ থাকবে, এগুলো নিয়ে আমি আলাদা সিকুয়েল ছোট তোমাদেরকে ভিডিও দিব, যাতে তোমাদের ওইসব জিনিসগুলো নিয়ে ক্লিয়ার হয়ে যায়, কেন কনফিউশনগুলো। আমি তোমাদের প্রশ্ন উত্তর পর্ব যখন করব এই জিনিসগুলো রাখবো। ঠিক আছে ভাইয়া, আশা করি ক্লিয়ার, সবাই আশা করি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। সোয়াচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে ভাইয়া? সোয়াচ অফ নো গ্রাউন্ড, কিংবা যেটাকে বলতেছে ভাইয়া গঙ্গা খাত। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি সবাই? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আমাকে জানাও ভাইয়া। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। সবাই একটু খুব দ্রুত জানাতে হবে, সোয়াচ অফ নো গ্রাউন্ড। এরপরে দেখো ভাইয়া, এরপর হচ্ছে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কতটুকু, এটা পরীক্ষায় আসে। বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল হচ্ছে ভাইয়া 1,18,883 বর্গ কিলোমিটার। তুমি যদি একটা চিন্তা করো, একটা দেশ পুরোপুরি আমাদের দেশের আয়তন যতটুকু, ঠিক সেম আয়তনের একটা সমুদ্র আয়তন, ঠিক সেম আয়তনের একটা দেশ আমাদের সমুদ্রে আছে। আমার কথা হয়তো বা বুঝো নাই, তোমরা বুঝো নাই। আমাদের দেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আমাদের দেশের অলমোস্ট, আমাদের দেশের সাইজের পুরো, আমাদের যে সমুদ্র সীমা আছে তার আয়তনটা কিন্তু আমাদের পুরো দেশের সাইজের। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল 1,18,813 বর্গ কিলোমিটার। কতটুকু পর্যন্ত আমাদের সমুদ্র অঞ্চল আছে, কতটুকু পর্যন্ত আমরা ইকোনমিক্যালি সলভেন্ট হইতে পারি, কতটুকু পর্যন্ত সমুদ্র থেকে যদি আমরা সম্পদ আরোহণ করতে পারি অনেক বেশি, তাহলে আমরা কতটুকু প্রফিটেবল হব তোমরা নিজেরাই চিন্তা করো। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? ইনশাল্লাহ সবাই ক্লিয়ার? আমার কোনো সমস্যা আছে? রিফ্রেশ ভাইয়া একটু চেষ্টা করো। এরপরে ভাইয়া আরেকটা জিনিস আসতে পারে, অনেকে কোয়েশ্চেন করতেছে ভাইয়া ITLOS এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভাইয়া জার্মানির, এটা হচ্ছে ভাইয়া জার্মানির হামবুর্গে অবস্থিত।
এটা হচ্ছে ভাইয়া জার্মানির, অনেকে জিজ্ঞেস করতে পারে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জার্মানির হামবুর্গে অবস্থিত। এই আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত পরীক্ষায় আসতে পারে, আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত কিংবা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এটা কোথায় অবস্থিত? তখন তোমরা বলবা জার্মানি। আবার যদি বলে জার্মানির কোথায় অবস্থিত, তখন বলবা ভাইয়া জার্মানির হামবুর্গে অবস্থিত। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। আজকে কিন্তু কবিতা বলবো ভাইয়া, আজকে কবিতায় কিন্তু শেখা হবে কোথায় অবস্থিত, জার্মানির হামবুর্গে। সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভাই তটরেখা হচ্ছে ভাইয়া সীমারেখা, উপকূলের দৈর্ঘ্যকে বলা হয় তটরেখা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। জিহান, নেটের সমস্যা বলতেছে সবার, আমাদের তো ঠিক আছে, হয়তো বা ওদের সমস্যা। এরপরে দেখো ভাইয়া, আমাদের যে জিনিসটা আমাদের দেখতে হবে, আমরা এখন দেখব বাংলাদেশের সাথে মায়ানমারের যেটা সমুদ্র সীমা ছিল, এই বিরোধটা নিয়ে হচ্ছে আমরা দেখব। এতটুকু পর্যন্ত আগে সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও দেখি। এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হও তাহলে ভাই আমি নেক্সট স্টেপে যাব। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছে ভাইয়া ক্লিয়ার। যদি ভাইয়া ক্লিয়ার হও তাহলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। বাংলাদেশ মিয়ানমার ভাইয়া কি সমুদ্র সীমা, বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমার বিরোধটা কেমনে হয়েছিল, কিংবা বাংলাদেশ মায়ানমার থেকে সমুদ্র সীমার বিরোধ থেকে কতটুকু অঞ্চল, সমুদ্র অঞ্চল মায়ানমার থেকে পাইছে, এটা আমরা ক্লিয়ার হব। একটু ভাইয়া দেখবো এই জায়গায়। দেখো, বাংলাদেশ মায়ানমারের সমুদ্র সীমা জয়লাভ করে 14 মার্চ 2012 সালে। সবাই একটু লিখবো, বাংলাদেশ মিয়ানমার থেকে সমুদ্র সীমা জয়লাভ করে কত সালে? কত সালে বাংলাদেশ মিয়ানমার থেকে সমুদ্র সীমা জয়লাভ করে কত সালে? সবাই একটু কমেন্টে লিখবো। 2012 সালের 14 মার্চ। 2012 সালের 14 মার্চ বাংলাদেশ মায়ানমার থেকে সমুদ্র সীমা জয়লাভ করে। সবাই একটু লিখো দেখি ভাইয়া কমেন্টে, সবাই একটু কমেন্টে লিখবো ভাইয়া। ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি, সবাই একটু কমেন্টে লিখার চেষ্টা করব। বাংলাদেশ মায়ানমার থেকে সমুদ্র সীমা জয়লাভ করে কত সালে? 2012 সালের 14 মার্চ। সবাই একটু দ্রুত লিখি ভাইয়া, এই কোয়েশ্চেনটা এসে থাকে। ঠিক আছে ভাইয়া, কি প্রশ্ন হতে পারে দেখি ভাইয়া। এই রায়ে এখন প্রশ্ন করতে পারে, বাংলাদেশ যে মায়ানমারের সাথে সমুদ্র সীমা জয়লাভ করছে, বাংলাদেশ মায়ানমার থেকে কতটুকু সমুদ্র অঞ্চল পাইছে? তখন তোমরা কি বলবা? তখন তোমরা বলবা 1,11,631 বর্গ কিলোমিটার। 1,11,631 বর্গ কিলোমিটার বাংলাদেশ মায়ানমারের সাথে সমুদ্র সীমা অর্জন করছে। বাংলাদেশের সাথে মায়ানমারের যেটা সমুদ্র বিরোধ ছিল, ওই জায়গা থেকে হচ্ছে বাংলাদেশ 1,01,631 বর্গ কিলোমিটার জায়গা মায়ানমার থেকে উদ্ধার করছে। ঠিক আছে ভাইয়া, সবাই একটু লিখবো, এটা সবাই একটু লিখবো। ঠিক আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি যাতে সবাই আমরা বুঝতে পারি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো ভাইয়া সবাই। ঠিক আছে, ক্লিয়ার? 1,11,631 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এরপরে ভাইয়া দেখি, এরপরে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে ভাইয়া, বাংলাদেশ যে মায়ানমারের সাথে সমুদ্র সীমা, এখন কথা তো আসতে পারে ভাই, বাংলাদেশ মায়ানমারের সাথে যে বিরোধটা করছিল, এটা কোথায় করছিল ভাইয়া? এটা কি আমাদের সুপ্রিম কোর্টে করছে নাকি জজ কোর্টে করছে? এটা কি কখনো হবে? আমাদের তো এখন তুমি মায়ানমার থেকে একটা জায়গা চাইছো, মায়ানমার কি তোমাকে এমনি দিয়ে দিবে? কোনো কিছুই তো তোমার এমনি দিবে না। নিশ্চয়ই এটা নিয়ে একটা মামলা হয়েছে, মামলার পরে তোমার একটা রায় বসছে, কোর্টের মধ্যে বিচার আচার বসছে, কোর্ট থেকে দুইটা পক্ষের উকিল তারা ডিবেট করছে, ডিবেট করার মাধ্যমে তো পাইছে। এই যে সালিশ যে হইল, এই যে মামলাটা যে হইল, বাংলাদেশ যে আবেদন জানাইলো আমি মায়ানমার থেকে এই জায়গাটা পাই, এটা স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টেও হবে না, জজ কোর্টেও হবে না, বাংলাদেশের কোনো জায়গায় হবে না। এটা তো একটা ইন্টারন্যাশনাল একটা মামলা বাংলাদেশের সাথে, এটা তো কোনো অভ্যন্তরীণ মামলা না। যখন একটা অভ্যন্তরীণ একটা মামলা হবে না, একটা যখন আন্তর্জাতিক কোনো একটা বিষয় দাঁড়াবে, এটা অবশ্যই আন্তর্জাতিক কোনো একটা আদালতে তোমার কি হবে? সমাধান হবে। স্বাভাবিকভাবে বাংলাদেশ মায়ানমারের সাথে যে সমুদ্র বিষয়ক ঝামেলাটা ছিল, এই জিনিসটা কোথায় ভাইয়া সম্পূর্ণ হয়েছে? এটা কে সমাধান করে দিছে? এই জিনিসটা ভাইয়া সমাধান করে দিছে ভাইয়া, দেখো ITLOS। বাংলাদেশ এবং মায়ানমারের যেটা মামলা ছিল, যেটা বিরোধ ছিল, এটা কে সমাধান করছে? সবাই লিখো ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এই কোর্ট, এই যে আন্তর্জাতিক আদালত আছে, এটা হচ্ছে মায়ানমারের সাথে বাংলাদেশের যেটা সমুদ্র বিষয়ক যেটা মামলা আছে, ওইটা নিষ্পত্তি করছে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই?
ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন কোয়েশ্চেন আসতে পারে, বাংলাদেশের সাথে মায়ানমারের সমুদ্র বিষয়ক যেটা মামলা, এটা নিষ্পত্তি হয়েছে ITLOS, যেটা হচ্ছে জার্মানির হামবুর্গে। তাহলে বাংলাদেশের সাথে মায়ানমারের কেস কি? ডিসমিস, কেস শেষ। বাংলাদেশের সাথে মায়ানমারে কি ভাইয়া? কেস শেষ না ভাইয়া? এবার বলো তোমরা, কেস শেষ। এখন বাংলাদেশের সাথে মায়ানমারের যদি কেস শেষ হয়, এখন কার সাথে ভাইয়া আধুরা ঝামেলা আছে আমার, এটা বুঝতে হবে ভাইয়া। মায়ানমারের সাথে তো ভাইয়া শেষ, মায়ানমারের সাথে কাহিনী ক্লোজ। এখন কার সাথে কাহিনীটা অন হবে ভাইয়া? এটা হবে এখন ইন্ডিয়ার সাথে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। যেহেতু বুঝতে পারছি, এরপরে চলে যাই ভাইয়া আমার দাদাদের দেশে। ভারতের সাথে আমাদের, শুধু মায়ানমারের সাথে আমাদের বিরোধ নাই, ভারতের সাথেও কিন্তু আমাদের বিরোধ আছে, ঝামেলা আছে সমুদ্র সীমা নিয়ে। ভাই জায়গার ব্যাপারে কেউ কখনো এক চুলও কিন্তু ছাড় দিবে না, এটা ভাইয়া যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। ঠিক আছে ভাইয়া, বাংলাদেশের সাথে ভারতের যেটা সমুদ্র সীমা, এখন ভারতের সাথেও কিন্তু বাংলাদেশ একটা জায়গায় লাভ ছিল ভাইয়া সমুদ্র সীমার ক্ষেত্রে। তখন ভাইয়া ভারতের সাথে যে মামলাটা হয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র সীমার ওই মামলাটার পরে, মামলাটা কত সালে ভারতের সাথে বাংলাদেশ মামলা করে কত সালে জয়লাভ করছে, এটা কিন্তু তোমার বুঝতে হবে। মায়ানমারের সাথে জয়লাভ করছে 2012 সালের 14 মার্চ, কিন্তু ভারতের সাথে ভাইয়া জয়লাভ করছে 7 জুলাই 2014 সালে। ঠিক আছে, বাংলাদেশের সাথে মায়ানমারের যেটা সমুদ্র সীমা নিয়ে ভাইয়া তোমার মামলা ছিল, এই মামলাটাতে বাংলাদেশ জয়লাভ করছে 2012 সালের 14 মার্চ। আর ভারতের সাথে যে মামলাটা ছিল সমুদ্র সীমা নিয়ে, ওই মামলাটা বাংলাদেশ জয়লাভ করছে কখন? 2014 সালে 7 জুলাই। কমেন্ট একটু লিখে ফেলো ভাইয়া, কমেন্ট একটু লিখে ফেলো, 2014 সালে 7 জুলাই। এইভাবে আমি রেসপন্স চাই, আমি বলবো, মুখ দিয়ে বলবো, তোমরা লিখবা, বলবো তো লিখবা, বলবো তো লিখবা। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার সবাই? বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বলতে হবে ভাইয়া। কোন একটা জিনিস যখন সুখকর একটা জিনিস যখন করবা, একটা জিনিস শিখতে যখন পাবা, আল্লাহর কাছে ভাইয়া শুকর গুজার করবা। ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাই আমি শিখছি, আল্লাহ আমাকে একটা জিনিস শেখার তৌফিক দান করছে। এই ধরনের একটু তোমার জিনিসগুলো পড়বা ইনশাল্লাহ। ভবিষ্যতে তুমি জার্মানি যাবা, জার্মানি তো আমার হোমল্যান্ড ভাই। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া, বুঝতে হবে এখানে একটা প্যাচ খেলে। বাংলাদেশের সাথে বাংলাদেশের মায়ানমারের সাথে যে ঝামেলাটা হয়েছিল, এটা নিষ্পত্তি করছিল কে ভাইয়া? ITLOS, অর্থাৎ জার্মানির একটা আদালত, আন্তর্জাতিক সমুদ্র আদালত, এটাকে নিষ্পন্ন করছিল, কাহিনীটা ক্লোজ করছিল। কিন্তু ভারতের সাথে যে কেসটা হয়েছে, ভারতের সাথে যে মামলাটা হয়েছে, এই কাহিনীটা ক্লোজ করছে কে? এই কাহিনীটা ক্লোজ করছে ভাইয়া PCA, যেটাকে আমরা বাংলায় বলি স্থায়ী সালিসি আদালত। স্থায়ী সালিসি আদালত। বাংলাদেশের সাথে ভারতের যে ঝামেলাটা আছে, এই কাহিনীটা ক্লোজ হয়েছে কোথায়? স্থায়ী সালিসি আদালত অথবা PCA, যেটাকে বলা হয় ভাইয়া পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন। পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন PCA তে গিয়ে এই মামলাটা নিষ্পত্তি হয়। ঠিক আছে ভাইয়া, এবং এই যে PCA, অনেক সময় আমরা কনফিউশনে ভোগে থাকি। এই PCA-টা ভাইয়া কোথায়? এটা হচ্ছে ভাইয়া হেগে। এটা ভাইয়া কোথায় অবস্থিত? হেগে অবস্থিত, হেগে শহরে। হেগে শহরটা কোথায়? হেগে শহরটা হচ্ছে ভাইয়া নেদারল্যান্ডসের হেগে শহরে PCA কিংবা আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালত অবস্থিত। কথা বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো ভাইয়া? কথা ক্লিয়ার কিনা বলতে হবে ভাইয়া। আমরা বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া? সবাই কথা বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ বলতে হবে ভাইয়া। কথায় আলহামদুলিল্লাহ বলার অভ্যাসটা তোমার গড়ে তুলবা। ঠিক আছে, তাহলে আমি আরেকবার রিভাইজ করব, এবং রিভাইজ করার আগে আমি পুরো জিনিসটা একবার শেষ করে নিব। এবং এই সমুদ্র সীমাটা কোথায় রায় হয়েছে ভাইয়া? PCA-তে। বাংলাদেশের সাথে ভারতের যে সমুদ্র সীমাটা, বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমা জয়লাভ করেছিল 2014 সালের 7 জুলাই, এবং 2014 সালের 7 জুলাই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার মামলাটা নিষ্পত্তি হয়েছিল নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালত কিংবা PCA, যার ফুল মিনিং হচ্ছে পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। এই সমুদ্র সীমা সবগুলো শেষ। এখন কথা হচ্ছে, আমি যে ওর সাথে মামলা করলাম, আমি কতটুকু জায়গা পাইছি ভাইয়া? আমি ওর সাথে মামলা করার পরে হচ্ছে ভাইয়া আমি জায়গা পাইছি 25,602 বর্গ কিলোমিটার। সবাই একটু কমেন্টে লিখো, বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমা জয়লাভের পরে কতটুকু সমুদ্র অঞ্চল কিংবা কতটুকু অঞ্চল জয়লাভ করছে, কতটুকু জায়গা আমরা পাইছি? 5,602 বর্গ কিলোমিটার। আমি সরি, সমুদ্র বিরোধ, সরি একটু কারেকশন করি ভাইয়া, সরি,
বাংলাদেশ পাইছে হচ্ছে 19,467 কিলোমিটার, কিন্তু আমাদের ভারতের সাথে বিরোধ ছিল 25,602 বর্গ কিলোমিটার নিয়ে বিরোধ ছিল। এইটা থেকে আমরা পাইছি 19,460 বর্গ কিলোমিটার। সাপোজ মনে করো আমি একটু চিত্র এঁকে দেখাই, এটা মনে করো জলসীমা বাংলাদেশ এবং ভারত, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে আই, ঠিক আছে? এটা হচ্ছে টোটালটা হচ্ছে কত, 25,602 বর্গ কিলোমিটার। এখানের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মামলার পরে আমরা কতটুকু পাইছি ভাইয়া, 19,467 বর্গ কিলোমিটার পাইছি, আমরা পাইছি এইটা। তো এখন তুমি 25,602 থেকে 19,467 বিয়োগ দাও, যে বাকিটা আছে ওইটা পাইছে কে, ভারত। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? ভারত, হ্যাঁ, টোটাল বিরোধ ছিল এটা নিয়ে। এখন বলো দেখি ভাইয়া, আমাকে বলো দেখি ভাইয়া, 19,000, এখন ভারত কতটুকু পাইছে? এবার তোমরা একটু বিয়োগ অঙ্ক করে দেখাও আমাকে একটু বিয়োগ অঙ্ক করে দেখাও, ঠিক আছে? আমাকে একটু বিয়োগ অঙ্ক করে দেখাও ভাইয়া। 25,602 থেকে একটু বিয়োগ দাও দেখি ভাইয়া, ভারত কতটুকু পাইছে একটু বাইর করো। 25,602 থেকে 19,467, এই জিনিসটা বিয়োগ করে একটু বের করো দেখি ভাইয়া, বের করো দেখি ভারত কতটুকু পাইছে। এখন যদি কোয়েশ্চেন যদি আসে ভারত কতটুকু পাইছে, ক্যালকুলেটার মারো না, এবার ক্যালকুলেটার মারো ভাইয়া, ক্যালকুলেটার মারো দেখি ভাইয়া, কতটুকু হবে ভারত কদ্দূর পাইছে ভাইয়া, ভারত কদ্দূর পাইছে? ভারত পাইছে 6,135। 12 থেকে 7 চলে গেলে 5, এখানে কত, 9 থেকে 6, 9 থেকে 6 চলে গেলে কত ভাইয়া, 9 থেকে 6 চলে গেলে হচ্ছে কত তোমার 3, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে 5 থেকে 4, এবং টোটালি পাইতেছি কত, পাইতেছি 15 থেকে কত, 15 থেকে 9 চলে গেলে 6,135। বাংলাদেশ পাইছে এতটুকু, আর ভারত পাইছে কতটুকু, 6,135 বর্গ কিলোমিটার। ভারত পাইছে এতটুকু, ঠিক আছে ভাইয়া? অঙ্ক ক্লিয়ার? এবার সবাই বুঝছো কিনা আমাকে বলো। যদি ভাইয়া সবাই বুঝে থাকো, এই জায়গায় লাভ আছে না ভাই, একটু লাভ দিব ভাইয়া, অনেক, সবাই একটু লাভ দিব, ঠিক আছে? যদি ভাইয়া বুঝে থাকো সবাই অনেকগুলো লাভ দিব। দেখি ভাইয়া, বুঝছি ভাইয়া, কাহিনী ক্লিয়ার কিনা বলো, সমুদ্র সীমা ক্লিয়ার। আর আমরা একটা এক্সাম দিব, ঠিক আছে? সবাই এক্সামের জন্য রেডি কিনা বলো ভাইয়া। অনেক তো পড়ালেখা করছি ভাইয়া সমুদ্র সীমা নিয়ে, এবার একটু ভাইয়া আমরা একটু এক্সাম দিব, ঠিক আছে? একটু কি দিব ভাইয়া, একবার একটা পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করব। এক্সাম টাইম অন, সবাই এক্সামের জন্য রেডি হয়ে যাও ভাইয়া, খাতা কলম একদম কনসেন্ট্রেশন দিয়ে এক্সামটা দিবা, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝাইতে পারছি। আমি অনেক বেশি গ্রেট, আমি অনেক বেশি আনন্দিত তোমাদের জন্য। এই দেখো ভাইয়া, এখন এক্সাম শুরু। প্রথম কোয়েশ্চেন কি আছে ভাইয়া, এই যে দেখছো ভাইয়া কোথায় আসতেছে ভাইয়া কোয়েশ্চেনগুলা। দেখো, স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন। জেনাভাতে অবস্থিত, লন্ডনে অবস্থিত, প্যারিসে অবস্থিত, নাকি হ্যাগে অবস্থিত? 1 নাম্বার দিয়ে আনসার দাও। এটাকে আনসার কি ক হবে, নাকি খ হবে, নাকি গ হবে, নাকি গ হবে? সবাই আনসার দিবা। আমি চাই ভাইয়া সবাই A to Z সবাই আনসার করো ভাইয়া, খুব দ্রুত আনসার করো ভাইয়া, সবাই A to Z আমি সবাইকে আনসার করা দেখতে চাই ভাইয়া। প্লিজ সবাই আনসার করো, একদম সবাই আনসার করো ভাইয়া, সবাইকে আনসার করতে হবে, কারণ আমি একজনকে পড়াই নাই, আমি সবাইকে পড়াইছি ভাইয়া। ভুল হোক তারপর আনসার দাও ভাই, আমি তো শিখবো, ভুল হলে তো আমি শিখবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন, খুব দ্রুত আনসার করো ভাইয়া, দ্রুত আনসার করতে হবে। অবশ্যই একের আনসার কি হবে, স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? এটা হচ্ছে নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত। এরপরে দেখো ভাইয়া 2 নাম্বার, উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা কি ভাইয়া, 12 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 220 নাকি 120? দেখতেছো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন। বলছিলাম না ভাইয়া, এই টপিকস A to Z আমি পড়াচ্ছি। আমার টপিকস মানে কি, A to Z ক্লিয়ার। আমি যদ্দূর পড়াচ্ছি এর বাইরে থেকে আর কোয়েশ্চেন আসবে না, আমি বলছি ক্লিয়ার ভাইয়া। বলো দেখি ভাইয়া, এবার আনসার দাও, এবার কোয়েশ্চেনে আনসার দাও। আমি আর বলবো না তোমাদের সাথে কোনো কথা। কোনটা হবে, এটা কি ক হবে, এটা কি খ হবে, এটা কি গ হবে, নাকি ঘ হবে? আমাকে দ্রুত আনসার দাও, আমাকে খুব দ্রুত আনসার দিয়ে। উপকূল হতে বলছে বাংলাদেশের সমুদ্র সীমা। অবশ্যই এই জায়গায় একটা তোমরা কনফিউশনে বুঝবা, এটা হবে কি ভাইয়া, 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমার সাথে এটা হচ্ছে মিল আছে। অর্থনৈতিক সমুদ্র সীমা যেই কথা, এই সমুদ্র সীমার যেটা তোমাকে উপকূল হতে ভাইয়া দৈর্ঘ্য বলছে, কিংবা যে পরিমাপটা বলছে, এটাও কি হবে ভাইয়া, সেম হবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া? সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার বলো, ক্লিয়ার কিনা বলো। এটা আমরা কোথায় পড়ছিলাম, অর্থনৈতিক সমুদ্র সীমা পড়ছিলাম না, সেম অর্থনৈতিক সমুদ্র সীমা। আর এই কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া সেম। অনেকটা সময় অর্থনৈতিক সমুদ্র সীমা না বলে এইভাবে কোয়েশ্চেনটা ঘুরাই দিতে পারে, কারণ বিশ্ববিদ্যালয়তে হচ্ছে কি ঢাবি, একটু তোমাকে ঘুরাই দিবে, ঠিক আছে? ওই জন্য আগে বেসিকটা ক্লিয়ার, তারপর হচ্ছে কোয়েশ্চেনগুলো আমরা ক্লিয়ার হচ্ছি। আলহামদুলিল্লাহ ভাইয়া।
এরপরে দেখো ভাইয়া 3 নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছে। 3 নাম্বার কোয়েশ্চেন দেখো, বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ভাইয়া, কখন বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে সমুদ্র সীমার বিরোধটা ছিল, যে দ্বন্দ্বটা ছিল, যে মারামারি ছিল, যে কাটাকাটি ছিল, এটা কখন নিষ্পত্তি হচ্ছে? এটা কি এই সালে, 2009 সালে, 12 সালে, নাকি ভাইয়া 2010 সালে? খুব দ্রুত আনসার দাও ভাইয়া, সবাই খুব দ্রুত আনসার দিতে হবে। কত সালে, কত সালে? আরেকটা জিনিস ভাইয়া তোদেরকে বলে রাখি ভাইয়া, ভাই প্লিজ সাল শিখবি, সালের সাথে সাথে ভাইয়া তারিখটাও দেখবি প্লিজ ভাইয়া। তারিখ মোস্ট ইম্পর্টেন্ট। অনেকটা সময় তারিখটা তোদের ঘুরাই দেয়। যেমন আমি তোদেরকে একটু কনফিউশনটা ক্লিয়ার করি, এখানে এটাও হবে না আনসার, এটাও হবে না, কিন্তু এই দুইটার ক্ষেত্রে তোরা কনফিউশনে পড়বি, ঠিক আছে? কারণ এখনো 2012, এখনো 2012, এখন কোর্টটা কত হচ্ছে, এটা কি মার্চে হয়েছে নাকি এপ্রিলে হয়েছে, 2012 সালে মার্চে নাকি এপ্রিলে, এই কনফিউশন করতে করতে তোদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় শেষ, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছিস? বুঝতে পারছিস ভাইয়া? কোনটা হবে ভাইয়া, একটু দ্রুত বলো দেখি ভাইয়া, কোনটা হবে? দ্রুত আনসার করতে হবে ভাইয়া। অবশ্যই অবশ্যই 3-এর আনসার হবে ভাইয়া ভি নাম্বার, ঠিক আছে ভাইয়া? এই কোয়েশ্চেন টপিকস বললাম তো, কোয়েশ্চেন ক্লিয়ার। এরপরে দেখো 4 নাম্বার কি বলছে, বাংলাদেশ মায়ানমারের মধ্যে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি যে আদালতটা করছে বাংলাদেশ এবং মায়ানমার, এটা তো ভাইয়া জজ কোর্ট করে নাই, আমি বলছি এটা হাইকোর্ট করে নাই, চিটাং কোর্ট করে নাই, ঢাকা কোর্ট করে নাই, রাজশাহী কোর্ট করে নাই, কারা করছে? এই যে মামলাটা হয়েছে, এই যে আন্তর্জাতিক মামলা, এটা কি এই জিনিসটা সলভ করছে, এটা কি এটা সলভ করছে, এটা কি এটা সলভ করছে, নাকি এটা সলভ করছে? কোনটা এই মামলাটা সলভ করছে? এই মামলাটা নিষ্পত্তিটা কোন আদালতে হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন। এবার দেখো ভাইয়া 4-এর আনসার ভেরি গুড, সবাই ক দিচ্ছ? অবশ্যই অবশ্যই আনসার হবে ভাইয়া ক, ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটা হচ্ছে কোথায়? জার্মানির হামবুর্গে, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? অনেক সময় নটিক্যাল মাইলে থাকতে পারে, কিংবা অনেক সময় ভাইয়া কিলোমিটারে থাকতে পারে, অনেক সময় মিটারে থাকতে পারে, দেখে নিবা, ঠিক আছে? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে যেগুলো বেশি, এই ধরনের কোয়েশ্চেন, রাজনৈতিক সমুদ্র সীমা আর হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, কত হবে আনসার? তোমরাই বলো ভাইয়া। অবশ্যই ভাইয়া আনসার হচ্ছে ভাইয়া কত? 12 নটিক্যাল মাইল। 6 নাম্বারে দেখো কি বলছে ভাইয়া, দেখো বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধটা কোথার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে? অনেকটা সময় হচ্ছে ভাইয়া, অনেকটা সময় হচ্ছে ITLOS, এটা দিবে না, দিয়ে দিবে ফুল মিনিংটা। এখন তুমি যদি ফুল মিনিংটা যদি না জানো, তাহলে তো তুমি বিপদে পড়বা ভাইয়া। তার মানে তোমার থেকে কি ভাইয়া, তোমার থেকে পুরা মিনিংটা জানতে হবে। অনেকটা সময় এইভাবে মিনিং দিয়ে দেবে, তখন তুই কি করবি ভাইয়া? তখন কি করবি ভাইয়া বল দেখি ভাইয়া? তখন কি কোথাও যাইতে পারবি ভাই? কারো মুখ দেখাইতে পারবি না ভাইয়া, ইনশাল্লাহ। ভাই আমার পরিশ্রম তখনই সফল হবে তোরা যখন চান্স পাবি, এটা হচ্ছে কথা। আনসার কোনটা বইলা দে ভাই, আমি আর দেরি করতে চাই না, আমার অনেকগুলো পড়া আছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এরপরে দেখ ভাইয়া, 1 নটিক্যাল মাইল সমান বলছিলাম না ভাইয়া, চাকরির পরীক্ষা আসছে, কিন্তু এটা বিউপিতে তোমার কোয়েশ্চেন আসছে, তোমরা বিউপিতে পরীক্ষা দিবে না, সামনে কোয়েশ্চেন আসবে ভাইয়া। ভাইয়া বলছি আসবে, 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? বল দেখি ভাইয়া, 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? কে বলতে পারবি ভাইয়া? কে বলতে পারবি? ভুলে গেছি ভাইয়া, আমরা তো ভুলে গেছি, আমাদের মনে নাই ভাইয়া, ভুলে গেছি। এই যে ভাইজান বুইলা যে গেছো, এটাকে হইবে? হ্যাঁ, সাবাস 7-এ সবাই কি আনসার দিচ্ছ? কিউ আনসার দিচ্ছ? সি। কিউ আনসার দিচ্ছ? ডি। এখন তোমাদেরকে একটা প্যাচ আমি ক্লিয়ার করি ভাইয়া, এটা আমি কত ফুট বলছিলাম ভাইয়া? 6076.12 ফুট, ঠিক আছে? যখন এখানে কোনো অপশনে কি এটা আছে 6076, এটা হচ্ছে 1 নটিক্যাল মাইল সমান এত ফুট, কোনো অপশনে কি আছে ভাইয়া? কোনো অপশনে তো ভাইয়া নাই। তাহলে এটার কাছাকাছি যেটা আছে ওটাই হবে রাইট আনসার, ঠিক আছে? এটার কাছাকাছি যেহেতু 6080, দ্যাটস ওয়াই ওটাই হবে রাইট আনসার, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এরপরে দেখো ভাইয়া, সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আন্দোলন নিম্নের কোন দেশে অবস্থিত? এটা কোথায়? ITLOS কোথায় ভাই? এটা গুচ্ছে আসছিল যখন আলাদা ছিল, কোনটা হবে ভাইয়া? এটা কোথায় অবস্থিত? ITLOS, এটা কোথায় অবস্থিত? বলছিলাম না ভাইয়া বিশ্ববিদ্যালয়ে আসবে, বুঝতে পারছোস? 8 নাম্বার আনসার দে ভাইয়া, খুব দ্রুত আনসার দে ভাইয়া, আরো অনেক পড়া আছে রে ভাই, অনেক পড়া ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে কোথায় হবে? এটা হবে এই যে দেখো, ভুল আনসার দিচ্ছে, অনেকে বলছো হ্যাগে, নো ভাইয়া হ্যাগে না, এটা হবে হামবুর্গ। আচ্ছা, এটা হ্যাগ বলছে, কিন্তু এটা রাইট আনসার এটা না, এটা রাইট আনসার হচ্ছে ভাইয়া হামবুর্গ, জার্মানি। এটা রাইট আনসার কোনটা হবে? এটা হ্যাগে হচ্ছে ভাইয়া কোনটা? হ্যাগে হবে PCA। এটা একটু ভুল করা আছে, এটা রাইট আনসার এটা না, হ্যাগে না, এটা রাইট আনসার কি হবে? হামবুর্গ, জার্মানি, ঠিক আছে? হামবুর্গ, জার্মানি,
ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। 9 নম্বরে দেখো ভাইয়া, বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কতটুকু? জগন্নাথের একটা প্রশ্ন, সমুদ্র অঞ্চল কতটুকু তোমরা বলো ভাইয়া। আমি পড়াইছি, আমি যা পড়াইছি তাই এইভাবেই করে আমি পড়াই যাব তোমাদেরকে। টপিক্স থেকে কোয়েশ্চেন, এই টপিক্স থেকে কি কি কোয়েশ্চেন আসে, কিংবা কি কি কোয়েশ্চেন আসছিল, কিংবা কি কোয়েশ্চেন সামনে আসতে পারে, সবই ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। এটাই হচ্ছে RTPO ক্লাস, ঠিক আছে ইনশাল্লাহ। অবশ্যই রাইট অ্যান্সার বলে দিচ্ছ, ভ্যারি গুড। 1,18,813 বর্গ কিলোমিটার। এরপরে দেখো ভাইয়া, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য পড়ব সবাই। এই ভৌগোলিক বৈশিষ্ট্য বলতেছি না ভাইয়া, বাংলাদেশ এখান থেকে শুরু, দেখছো কত সুন্দর জায়গা, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হচ্ছে পুরো বাংলাদেশের সীমানা। এই টপিকসটা যদি মুখে মুখে পড়ো সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেরি করতেছি না ভাইয়া, আমরা দেখি একটু মুখে মুখে শিখে ফেলি বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, ঠিক আছে। এখানে ভাইয়া কি কি পড়তেছি ভাইয়া, দেখো ভাইয়া কি কি জিনিস আছে। প্রথমে জানতে হবে ভাইয়া বাংলাদেশের মোট জেলা কয়টা। বাংলাদেশের মোট জেলা আমরা সবাই জানি ভাইয়া 64টা, সবাই জানি। প্রস্তাবিত নতুন একটা জেলা প্রস্তাব করছে, যেটা নাম হচ্ছে ভাইয়া ভৈরব। নতুন একটা জেলা প্রস্তাব করছে, যেটার নাম কি ভাইয়া ভৈরব। তারপরে ভাইয়া যেই কোয়েশ্চেনটা আসতে পারে, স্বাধীনতার পূর্বে বাংলাদেশের মোট জেলা কয়টা ছিল? স্বাধীনতার পূর্বে বাংলাদেশের মোট জেলা ছিল ভাইয়া 19টা, এবং এদেরকে কি বলা হইতো ভাইয়া? বৃহত্তর জেলা বলা হইতো, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? কোন জিনিসটা আমরা জানি না জানোস ভাইয়া? কোন জিনিসটাই আমরা বিপদে পড়বো জানো? এখানে একটা ট্রিক্স আছে, কোন জায়গায় আমরা বিপদে পড়বো। দেখো আমরা বিপদে পড়তেছি এই জায়গাটা, একদম বেশি তোমার ভেজাল একটা জায়গা, ঠিক আছে। এই জায়গায় কি কোয়েশ্চেন করবে জানো? বিশ্ববিদ্যালয়ে যারা কোয়েশ্চেন করবে এগুলো তো বড় বড় টিচার, অনেক বড় বড় প্রফেসর, তারা তো তুমি পারো মতো কোয়েশ্চেন করবে না, তোমার মাথাটাকে তো একটু যাচাই করে দেখবে। একদম তোমাকে ললিপপ মার্কে কোয়েশ্চেন করবে না ভাইয়া, ওর একটু তোমার মাথাটাকে ঘুরাবে, একটু ট্রাই করবে তুমি কদ্দূর পারতেছো ভাইয়া। এই যে দেখো ভাইয়া, প্রথমে জিজ্ঞেস করবে ঢাকা বিভাগ, ঠিক আছে। এখন জিজ্ঞেস করবে ঢাকা বিভাগের মধ্যে কয়টা জেলা আছে, তখন তুমি বলবা 13টা। নতুন প্রস্তাবিত জেলা আছে ভৈরব, ঠিক আছে, এটা আপাতত নিলাম না। কোয়েশ্চেন ওইটা করবে না, বলবে যে ঢাকা জেলার সবচাইতে বৃহত্তম জেলা কোনটা? সবাই বলো, ঢাকা জেলার সবচেয়ে বৃহত্তম জেলার নাম হচ্ছে টাঙ্গাইল। সবাই কমেন্টে লিখে ফেলো, ঢাকা জেলার সবচেয়ে বৃহত্তম জেলা কোনটা? জিজ্ঞেস করবে যে এটা, সবাই লিখো টাঙ্গাইল। তারপরে লিখো ঢাকা জেলার ক্ষুদ্রতম জেলা কোনটা? লিখে ফেলো ভাইয়া নারায়ণগঞ্জ। ঢাকা জেলার বৃহত্তম, ঢাকা দিয়ে কি লিখবা? বৃহত্তম টাঙ্গাইল। ঢাকা দিয়ে কি লিখবা? বৃহত্তম টাঙ্গাইল, ক্ষুদ্রতম নারায়ণগঞ্জ। লিখে ফেলো চমৎকার করে ভাইয়া। ক্ষুদ্রতম ভাইয়া নারায়ণগঞ্জ কেন লিখতেছো? ক্ষুদ্রতম নারায়ণগঞ্জ, বৃহত্তম টাঙ্গাইল, এইভাবে করে লিখো। এরপর আসবে কি ভাইয়া? চট্টগ্রামের কয়টা জেলা আছে? চট্টগ্রামে 11টা জেলা, কিন্তু কোয়েশ্চেন আসবে লিখো চট্টগ্রাম। কোয়েশ্চেনটা ঠিক এইভাবে লিখবা, তোমরা কমেন্টটা করবা এইভাবে, চট্টগ্রাম দিবা, চট্টগ্রাম দিয়ে দিবা হচ্ছে ভাইয়া এইভাবে একটা অ্যারো দিবা বৃহত্তম, অথবা জাস্ট লিখবা বৃহত্তম, লিখবা রাঙ্গামাটি, ঠিক আছে। চট্টগ্রামের বৃহত্তম জেলা কি ভাইয়া? রাঙ্গামাটি। আর ভাইয়া ক্ষুদ্রতম, তারপরে কি লিখবা? ক্ষুদ্রতম জেলা কি ভাইয়া? ফেনী, ঠিক আছে, ক্ষুদ্রতম জেলা ফেনী, এইভাবে লিখবা। চট্টগ্রামে বৃহত্তম জেলা রাঙ্গামাটি, আর ক্ষুদ্রতম হচ্ছে ফেনী, একসাথে লিখবা। বৃহত্তম রাঙ্গামাটি, ক্ষুদ্রতম ফেনী, ঠিক আছে ভাইয়া। সবাই একটু খুব দ্রুত লিখি। এবার রাজশাহীতে আসো। রাজশাহীর যারা যারা বাড়ি আসো, রাজশাহীর সবচাইতে বৃহত্তম জেলা হচ্ছে নওগাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে জয়পুরহাট। সবাই আবার কমেন্টে লিখো, ঠিক আছে। সবাই একটু, আমার বাড়ি, আপনার বাসা ভাই, আমি হচ্ছে ভাইয়া চট্টগ্রাম থেকে, আমি চাটগাইয়া পোলা, ঠিক আছে। ওকে, দেখো তাহলে ভাইয়া সবাই বলো, রাজশাহীর সবচেয়ে বৃহত্তম জেলা নওগাঁ, ক্ষুদ্রতম হচ্ছে জয়পুরহাট। এরপরে খুলনাতে আসো। খুলনার কয়টা জেলা আছে? 10টা জেলা, সবাই লিখো। খুলনার কয়টা জেলা আছে? সবাই লিখো ভাইয়া, কম দুষ্ট না সবাই, ঠিক আছে। রাজশাহীর বড় ছেলে নওগাঁ, ছোট ছেলে, চমৎকার একটা তুলিকা, বড় ছেলে নওগাঁ, ছোট ছেলে জয়পুরহাট, চমৎকার একটা বুদ্ধি দিচ্ছে ভাইয়া। সবাই এখন বিভাগ লিখবা না ভাইয়া, সবাই এখন লিখো ভাইয়া। খুলনার বড় ছেলে খুলনা, সরি, খুলনার বড় ছেলের নাম হচ্ছে খুলনা, ছোট ছেলের নাম হচ্ছে মেহেরপুর। লিখো ভাইয়া সবাই, খুলনার বড় ছেলের নাম খুলনা, ছোট ছেলের নাম মেহেরপুর, লিখে ফেলো ভাই। আমার কাজ শ্বশুর পরে আমি বিয়ে করি না, তোমার শাড়িয়ার ভাইয়া করছে ভাইয়া বিয়ে। সবাই খালি আমাকে বলে নিজে যে করছে এটা তোমার মানে কি সবাই ভুলাই দে, বুঝছো ভাইয়া। আমি ভাই অবিবাহিত একটা মানে কি বলো, খুবই পিওর একটা পার্সন ভাই। কি একটা কথা, খুলনার ছোট ছেলে হচ্ছে খুলনা, বড় ছেলের নাম হচ্ছে ভাইয়া কি? মেহেরপুর। বড় ছেলে ছোট ছেলে, এইভাবে করে আমরা শিখবো, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। ওকে ভাইয়া, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? শ্বশুর বাড়ি, আচ্ছা। তোমরা আবার সাউন্ড বাইরে
আচ্ছা, এরপরে লিখো ভাইয়া বরিশাল। বরিশালের কয়টা জেলা? 6টা। বরিশালের বড় ছেলের নাম কি? ভোলা। এই বড় ছেলে হচ্ছে ভোলা, ছোট ছেলে কে ভাইয়া? ঝালকাঠি। বড় ছেলে ভোলা আর ছোট ছেলে কি ভাইয়া? ঝালকাঠি। সবাই একটু লিখি ভাইয়া বরিশাল দিয়ে। এইবার দেখবা এখন আমি কোয়েশ্চেন সলভ করবো, তখন দেখবো যে আল্লাহ এগুলো কি ভাইয়া, হ্যাঁ এতক্ষণ এইটা করবা, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া সিলেট। সিলেটের কয়টা জেলা আছে? 4টা, শুধুমাত্র 4টা জেলা। সিলেট অনেক ছোট জেলা, 4টা জেলা আছে ভাইয়া। বড় ছেলে হচ্ছে সুনামগঞ্জ আর ছোট ছেলে হচ্ছে ভাইয়া হবিগঞ্জ, ঠিক আছে। বড় ছেলের নাম সুনামগঞ্জ, ছোট ছেলের নাম হবিগঞ্জ। এই জায়গা থেকে ভাইয়া কোয়েশ্চেন আসে যে বেশি ভাইয়া, কনফিউজ হয়ে যাবা তুমি ভাই। তুমি এই জিনিসগুলো মনে রাখতে পারবা? কবিতার ছলে ছলে, নিচে ঢঙে ঢঙে, নিজের রঙে ঢঙে এইসব জিনিসগুলো মনে রাখবা, ঠিক আছে ভাই? বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো রংপুরের মধ্যে কয়টা জেলা আছে ভাইয়া? 8টা। এবার বল ভাইয়া, যারা দিনাজপুরে আসোস, তোদের বাড়ি যারা দিনাজপুরে, তারা হচ্ছে সবচেয়ে বড় জেলায় আসোস, তারা হচ্ছে বড়পুলা। তারা হচ্ছে রংপুরের বড়পুলা কোনটা? রংপুরের বড়পুলা হচ্ছে ভাইয়া দিনাজপুর, আর ছোট পোলা হচ্ছে লালমনিরহাট, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছস? ঠিক আছে। রংপুরের পরে ময়মনসিংহ। ময়মনসিংহের জেলা হচ্ছে 4টা, বৃহত্তম হচ্ছে ময়মনসিংহ আর ছোট হচ্ছে শেরপুর, ঠিক আছে ভাইয়া? ছোট হচ্ছে শেরপুর, ঠিক আছে। বুঝতে পারছো? বুঝতে পারছি সবাই? ইনশাল্লাহ সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ভাইয়া ক্লিয়ার কিনা বল, এদূর ক্লিয়ার কিনা বল। এতটুকু ক্লিয়ার যদি হইলে আমরা নেক্সটে চলে যাব। ক্লিয়ার কিনা ক ভাইয়া? মুখে মুখে শেষ করে ফেলি না ভাইয়া পড়াগুলা, কি বলো? এতটুকু ক্লিয়ার ভাইয়া? আর কোনো সমস্যা থাকলে ভাইয়া বল। ভাইয়া একটু দ্রুত বলো, আর কোনো সমস্যা কিনা? আমাকে সমস্যা কি একটু দ্রুত বলতে হবে ভাইয়া। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে যেহেতু পারছো ভাইয়া, এখন আরো কিছু তথ্য আমরা জানবো, ঠিক আছে? আরো কিছু তথ্য আমরা জানবো ভাইয়া, যেগুলো পরীক্ষায় আসতে পারে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভাই, গুরুত্বপূর্ণ কিছু তথ্য কত সুন্দর করে তোমাদের কাছে নিয়ে আসতেছি। দেখো ভাইয়া, সিটি কর্পোরেশন কয়টা? বাংলাদেশের সিটি কর্পোরেশন কয়টা? সবাই লিখো। সিটি কর্পোরেশন হচ্ছে 12টা। এখন কোয়েশ্চেন আসবে যে 12টা না ভাইয়া, বাংলাদেশের 12তম সিটি কর্পোরেশন কোনটা? তখন লিখবা ময়মনসিংহ। যারা ময়মনসিংহ অঞ্চলে আছো তারা হচ্ছে কি ভাইয়া? 12তম সিটি কর্পোরেশন আসো, ঠিক আছে। বাংলাদেশের 12তম সিটি কর্পোরেশন কোনটা? ময়মনসিংহ, ঠিক আছে ভাইয়া? 12তম সিটি কর্পোরেশন, সবাই খুব দ্রুত বলো। 12তম সিটি কর্পোরেশন কোনটা? ময়মনসিংহ। খুব দ্রুত, মুখে মুখে শেষ করবো, এরপর আমরা পরীক্ষা দিব তো ভাইয়া। আবার পরীক্ষা দিতে হবে তো আমাদের ভাই। আজকের ক্লাস আমরা 3 ঘন্টা করবো ভাইয়া ইনশাল্লাহ। আজকের ক্লাস ভাইয়া আসি একসাথে, আমি যতক্ষণ লাগে না কেন আজকের ক্লাস শেষ করবো। আজকের ক্লাস আমরা রেকর্ড করবো, ঠিক আছে ভাইয়া? ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। বলো। এরপরে দেখো বৃহত্তম সিটি কর্পোরেশন পরীক্ষায় আসবে যে ভাই, আসবে গাজীপুর। লিখে ফেলো ভাই, লিখে ফেলো গাজীপুর। কোনটা হবে ভাইয়া? বৃহত্তম কোনটা? ঠিক আছে। এরপরে দেখ ভাইয়া, ঢাকা বিভাগের জেলার সংখ্যা বইলে দিছি 13টা, এটা পারস সবাই। এরপরে দেখ সবচেয়ে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন আসতে পারে, দ্যাট মিনস হচ্ছে ভাইয়া সিটি কর্পোরেশনের বড় পুলাকে। সিটি কর্পোরেশনের বড় পুলা হচ্ছে ভাইয়া গাজীপুর, আর ছোট পুলা হচ্ছে ভাইয়া কে? কুমিল্লা। বুঝতে পারছস কিনা ভাইয়া বল? কোনটা বুঝতে পারছস ভাইয়া? বড় পুলার নাম হচ্ছে কি ভাইয়া? গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন যদি হয় বাবা, তার বড় পুলা হবে গাজীপুর, আর ছোট পুলার নাম কি ভাইয়া? কুমিল্লা। বুঝতে পারছি ভাইয়া? আই এম ফ্রম ময়ে। ওই এগুলো কি ভাইয়া? ওগুলো অফ কর, পড়ালেখা করো, ঠিক আছে? বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। এরপরে দেখো জনসংখ্যায় এখন আসতে পারে, জনসংখ্যায় সবচাইতে বড় বিভাগ কোনটা? জনসংখ্যায় সবচাইতে বড় বিভাগ হচ্ছে ভাইয়া ঢাকা। জনসংখ্যায় সবচাইতে বড় বিভাগ ঢাকা। স্বাভাবিকভাবে ঢাকাই হবে, ঢাকায় টাকা উড়ে, ওই টাকায় মানুষ আসে, বুঝছস? ঢাকায় যেহেতু টাকা উড়ে, ওই টাকার গন্ধে গন্ধে মানুষ আসে। কি সুন্দর কবিতা ভাই, আমি অনেক ভালো কবিতা বলি, ঠিক আছে? এরপরে দেখো ভাই কি বলতেছি ভাইয়া, আয়তনে বড় জেলা কোনটা হবে ভাইয়া? রাঙ্গামাটি। আয়তনে বড় জেলা কোনটা? রাঙ্গামাটি, ঠিক আছে? এরপরে দেখ আয়তনে ছোট জেলা কোনটা? আয়তনে ছোট জেলা হচ্ছে ভাইয়া নারায়ণগঞ্জ। আয়তনে সবচেয়ে ছোট জেলা, তার মানে কি ভাইয়া বল? আয়তনে বড় জেলা, জেলার বাপকে ভাইয়া? জেলার বড় ভাই হচ্ছে ভাইয়া রাঙ্গামাটি, ছোট ভাই হচ্ছে, ছোট ভাই কোনটা? নারায়ণগঞ্জ। জেলার বড় ভাই কি? দেখ জেলা দিয়ে এভাবে লিখবি ভাইয়া, বড় ভাই
ছোট ভাই, ঠিক আছে। বড় ভাই হচ্ছে কি ভাইয়া? বড় ভাই হচ্ছে রাঙ্গামাটি, আর বড় ভাই হচ্ছে কি ভাইয়া? রাঙ্গামাটি, আর ছোট ভাই হচ্ছে কি? নারায়ণগঞ্জ, ঠিক আছে ভাইয়া। শামীম ওসমানের এলাকা বললে সবাই চিনবা, ঠিক আছে ভাইয়া। শামীম ওসমানের এলাকা বললে সবাই চিনবা ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে ভাই, বুঝতে পারছস? বুঝতে পারছস? এই হচ্ছে ভাইয়া কথা, বুঝতে পারছি ভাইয়া। আর আয়তনটা একটু মনে রাখিস ভাইয়া, ছোট তো, ছোট ছোট মানুষগুলো একটু বেশি আসে, ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা জনসংখ্যায় বড় জেলা ঢাকা, এটা তো পড়ছি ভাই। জনসংখ্যায় ছোট জেলা দেখ, এটাও আসতে আসতে পারে। জনসংখ্যায় দেখ, জনসংখ্যায় বড় জেলা হচ্ছে কি? ঢাকা। জনসংখ্যাতে হচ্ছে ঢাকা ভাইয়া। এইভাবে শিখবি, প্রথমে লিখবি ভাইয়া আয়তন, আয়তন, তারপরে লিখবি হচ্ছে ভাইয়া জনসংখ্যা, ঠিক আছে। জনসংখ্যা, তারপর কি ভাইয়া? আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, আর আয়তনের সবচাইতে ছোট জেলা হচ্ছে কি ভাইয়া? আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। তারপর দেখ জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা হচ্ছে ভাইয়া ঢাকা, ডি। আর জনসংখ্যায় সবচাইতে ছোট জেলা হচ্ছে বান্দরবন। এইভাবে করে ছোট ছোট ভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছস? ভাইয়া বুঝছস কিনা বল না ভাই, ক্লিয়ার কিনা বল, কথা ক্লিয়ার? কাহিনী খেলাস কিনা বল, বুঝতে পারছিস? পারছিস তোরা বুঝতে? দেখ আবার মুখে মুখে শেষ করে দি। এরপরে দেখ ভাইয়া আয়তনে বড় থানা, আয়তনে বড় থানার নাম কি? শ্যামনগর, এটা আসতে পারে ভাইয়া। শ্যামনগর, সাতক্ষীরা। আয়তনে বড় থানা কি ভাইয়া? শ্যামনগর। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটা? শ্যামনগর। কোন জেলায় অবস্থিত ভাইয়া? সাতক্ষীরা, আসতে পারে। এরপরে দেখ ভাইয়া আরো কিছু তথ্য চাই, নালে এগুলা কেমন জিনিস জানোস ভাইয়া? এখান থেকে পরীক্ষা আসে, কিন্তু আমরা কঠিন জিনিস শিখতে 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 মরে যাই ভাইয়া। এইসব জিনিসগুলো থেকে কোয়েশ্চেন আছে, আমরা জানি না ভাইয়া, শিখতে হবে, বুঝতে হবে। আচ্ছা দেখ, শিখে ফেলি ভাইয়া। সবচেয়ে আয়তন ছোট থানা কোনটা? ওয়ারি, লিখ ভাইয়া। তাইলে ভাইয়া কিভাবে শিখবি? আয়তন, আয়তন দিয়ে কি দিবি? এখানে আয়তন দিয়ে ছোট জায়গায় লিখবি, নোটটা এইভাবে করবি। আয়তন দিয়ে থানা লিখবি, তারপর লিখবি কি ভাইয়া? বড় পোলা, বড় পোলা। তারপরে লিখবি কি ভাইয়া? ছোট পোলা, ঠিক আছে ভাইয়া। এইভাবে করে লিখবি, ছোট পোলা, ছোট পোলা। এই জায়গায় কি লিখবি ভাইয়া? এই জায়গায় লিখবি হচ্ছে ভাইয়া শ্যামনগর, শ্যাম সঙ্গীত। এভাবে করে তোর মনে রাখবি, শ্যামনগর। তারপরে ছোট পোলা কোনটা ভাইয়া? ওয়ারি, ওয়ারি। এখন আসতে পারে এটা ভাইয়া কোথায়? শ্যামনগর কোথায়? সাতক্ষীরাতে। শ্যামনগর কোথায় ভাইয়া? সাতক্ষীরাতে। ওয়ারি কোথায় ভাইয়া? ঢাকাতে, ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছস? ক্লিয়ার কিনা বল? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বুঝতে পারছস ভাইয়া? আচ্ছা, বুঝতে যেতে পারছস, তারপরে জিনিসের জায়গা ভাইয়া। জনসংখ্যায় বড় থানা বেগমগঞ্জ। নোয়াখালীর কে কে আসছস ভাইয়া? নিউ ক্যালির কে কে আসছস বল দেখি ভাইয়া। নোয়াখালীর বেগমগঞ্জ হচ্ছে আয়তনে, জনসংখ্যায় সবচাইতে বড় থানা হচ্ছে কোনটা? নোয়াখালীর বেগমগঞ্জ। অনেক বেশি ঘনবসতি, অনেক বেশি মানুষ থাকে এই থানাতে, ঠিক আছে ভাইয়া। বল দেখি ভাইয়া। পরীক্ষা দিব আমরা, পরীক্ষা দিব খুব দ্রুত কর। জনসংখ্যায় বড় থানা হচ্ছে বেগমগঞ্জ, নোয়াখালী। ছোট থানা কি? রাজস্থলী, রাঙ্গামাটি। তাহলে দেখ জনসংখ্যায় কতগুলো জিনিস, এগুলো থেকে যখন আসে এভাবে মাথাটা খিলাস, তোরা পারস না ভাই, কি এত ইজি জিনিস ভুলে গেছি। এইভাবে করস ভাইয়া, এরকম করে করা যাবে না ভাইয়া। এইভাবে করে ইঞ্চি বাই ইঞ্চি A to Z। আমি যখন একটা জিনিস ধরবো, এখান থেকে ধরবো, যে একদম শুরু থেকে ধরবো, যে শেষ পর্যন্ত খাই ফেলবো, ঠিক আছে ভাইয়া। দেখো আয়তনে বড় থানা কোনটা? বড় পোলা হচ্ছে বেগমগঞ্জ, ছোট পোলা হচ্ছে রাজস্থলী। বেগমগঞ্জ নোয়াখালীতে, রাজস্থলী রাঙ্গামাটিতে, ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছস? বুঝতে পারছস কি? ক্লিয়ার সবাই? বুঝতে পারছি এতটুকু? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। ওকে, এরপরে দেখ ভাইয়া, এরপরে দেখ বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রাম। এই জিনিসটা লেখ ভাইয়া, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখ। বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং। কোন চং ভাইয়া? বানিয়াচং। কোথায় ভাইয়া? হবিগঞ্জে। বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রামের নাম কি? বানিয়াচং। এখন কোথায়? হবিগঞ্জে। সবাই লিখে ফেল। বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রাম, সবচাইতে বড় গ্রামের নাম কি ভাইয়া? জনসংখ্যায় বেগমরাজ, আয়তনে শ্যামওয়ারি। খুব সুন্দর তো ভাই। কিরে ভাই তুলিকা, তুই তো খুব ভালো কবিতা পারস রে ভাই, ঠিক আছে। আচ্ছা সবাই লেখ বানিয়াচং, বানিয়াচং হবিগঞ্জ, বানিয়াচং হবিগঞ্জ,
বানিয়াচং হবিগঞ্জ, সবাই লিখ, খুব দ্রুত লিখ। এশিয়া তথা বাংলাদেশের বৃহত্তম গ্রামের নাম বানিয়াচং হবিগঞ্জ। এবং সবাই এতটুকু পর্যন্ত আমাকে ক্লিয়ার কিনা বলতো ভাইয়া, এতটুকু পর্যন্ত কি সবাইকে বুঝতে পারছিস ভাইয়া? কোনো সমস্যা আছে? ক্লিয়ার তোরা ভাইয়া? ক্লিয়ার 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 বল ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। সবাই আগে বল এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। এতটুকু যদি ক্লিয়ার হস তাহলে আমি মুক্ত, আমি মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবো আকাশে বাতাসে, কারণ আমি তোকে আজকে ক্লাসে এতটুক পর্যন্ত ক্লিয়ার করতে পারছি। কারো যদি কোনো সমস্যা থাকে বলো, কোনো যদি ডিফিকাল্ট কোনো সমস্যা থাকে আমি এটা নিয়ে ডিটেলসে বলবো তোমাদের। আচ্ছা এই যে এমসিকিউ আরো কখন মনে থাকবে জানোস ভাই? নোট যখন করে ফেলবি কথা ক্লিয়ার, ভাইয়ার ক্লাস পরে রেকর্ডের নোট ক্লিয়ার, ক্লাসটা হয়ে যাবে 100% ক্লিয়ার ভাইয়া। ওকে আলহামদুলিল্লাহ ভাইয়া, কোনো সমস্যা থাকলে বলতে পারোস ভাইয়া। বানিয়াচং ক্লিয়ার, আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে। এরপরে দেখ ভাইয়া, একটু সবার স্মার্টফোন একটু স্ক্রিনশট নেওয়ার জন্য সবাই রেডি হও, ঠিক আছে? এগুলা ভাইয়া দেখো, এরপরে দেখো ভাইয়া বর্তমান নাম পুরোর নাম, দেখছো? সবাই একটু স্ক্রিনশট নিয়ে ডান লিখো তো ভাইয়া, স্ক্রিনশট নিয়ে সবাই ডান লিখো, ঠিক আছে? এরপর একবার মুখে মুখে শিখো, সবাই একটু নিজে নিজে বলি। ময়নামতি, রোহিতগিরি এগুলো বেশি আসে। নিজুম দ্বীপ, যেমন যেই জিনিসটা সবচেয়ে বেশি, ভোলার পুরাতন নাম কি? শাহবাজপুর। আসাদগেটের পুরাতন নাম কি? আইয়ুব গেট। এগুলো সবচাইতে বেশি আসে। সবাই একটু স্ক্রিনশট তুলে ডান লিখবো। এগুলো পড়ানোর তেমন কিছু নাই, আমরা যদি স্ক্রিনশটটা তুলে রাখি আমরা সব কিছু বলতে পারবো, ঠিক আছে ভাইয়া? আর কুষ্টিয়ার এই জায়গায় হবে ভাইয়া নদিয়া, ঠিক আছে? আমি একটু লিখে দিই ভাইয়া তোমাদেরকে, নাহলে বুঝতে পারবো না। কুষ্টিয়ার এই জায়গায় হবে ভাইয়া নদিয়া, ঠিক আছে ভাইয়া? কুষ্টিয়ার আদি নাম ছিল নদিয়া, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? আদি নাম ছিল নদিয়া। সবাই স্ক্রিনশট ডান ইনশাআল্লাহ, স্ক্রিনশট ডান। তাহলে সেকেন্ড স্ক্রিনশট ডান ভাইয়া। এখানে এগুলো একটু ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু ইম্পর্টেন্টগুলো দাগাই রাখি, যেগুলো থেকে পরীক্ষায় আসে তারা একটু ভিন্ন কলম দিয়ে দাগাই যাতে তোমরা বুঝতে পারো। যেগুলো পরীক্ষায় বেশি সময় আসে, যেমন নোয়াখালীটা বেশি আসে, তারপরে হচ্ছে রাজশাহী বেশি আসে, ঠিক আছে ভাইয়া? এরপরে হচ্ছে ভাইয়া মহাস্থানগড়টা বেশি আসে, ঠিক আছে? সোনারগাঁও আসে, বলতে গেলে পটিটা এই দিনাজপুর আসে। এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? এরপরে বেশি আসে হচ্ছে ভাইয়া এগুলো একটু বেশি আসে, ঠিক আছে? ময়নামতি এটাও আসে, ঠিক আছে? এগুলো একটু বেশি করে দেখবা। আমি কিন্তু বলে দিচ্ছি ভাইয়া পরীক্ষায় কি আসতে পারে। সেন্ট জোসেফ কলেজ থেকে কে বলতেছো ভাইয়া? আচ্ছা, এরপরে এগুলো একটু দিয়ে রাখো, স্ক্রিনশট তুলে ডান লিখবা সবাই, স্ক্রিনশট তুলে সবাই একটু ডান লিখো ভাইয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট তুলে সবাই ডান লিখো, একটু দ্রুত করো দেখি ভাইয়া। স্ক্রিনশট তুলে সবাই ডান লিখো, একটু দ্রুত করো সবাই একটু দ্রুত করো। স্ক্রিনশট তুলে ডান লিখতে হবে, ঠিক আছে ভাইয়া? সবাই একটু খুব দ্রুত। সবাই সেকেন্ড স্ক্রিনশট, আমি এটা বুঝতে পারবো। সেকেন্ড স্ক্রিনশট ডান, এটা লিখলেও আমি বুঝতে পারবো, ঠিক আছে ভাইয়া? সবাই ডান, আলহামদুলিল্লাহ। এরপরে দেখো ভাইয়া, এখান থেকে কি ইম্পর্টেন্ট ভাইয়া? বাগেরহাট আসতে পারে, কক্সবাজার আসতে পারে, ঢাকাও ইম্পর্টেন্ট, চট্টগ্রামও ইম্পর্টেন্ট, সিলেটের সবচেয়ে বেশি আসে এই শ্রীহট্ট, এই জিনিসটা বেশি আসে। শ্রীহট্ট কোন জেলার পুরো মানে কি? আমি কোন শ্রীহট্ট মানে সিলেট জেলার পুরাতন নাম কি, অথবা শ্রীহট্ট জেলার বর্তমান নাম কি, এইভাবে আসতে পারে। এরপরে হচ্ছে ভাইয়া যে জিনিসটা বেশি আসে এইদিকে হচ্ছে এইদিকে আসে কুমিল্লা, এটা একটু বেশি আসে, ময়মনসিংহ আসে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে ভাইয়াকে? এই বরিশাল, এটাও খুব ইম্পর্টেন্ট। বরিশালে চন্দ্রদ্বীপও আসে, ইসমাইলপুরও আসে, বাকেরগঞ্জ আছে, তিনটাই আসে, ঠিক আছে ভাইয়া? এই পোর্ট গ্রাউন্ডে চট্টগ্রামের এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? বুঝতে পারছো ভাইয়া? শ্রীহট্ট না তো শ্রী, তালিব্বা সহ রফলা হবে রে ভাইয়া, রফলা হবে, শ্রীহট্ট হবে যে ভাইয়া, ঠিক আছে? বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে ভাই, আচ্ছা আমরা সবাই এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত কিনা বলো, বা এক্সাম দেওয়ার জন্য সবাই প্রস্তুত কিনা বলো ভাইয়া? এক্সাম দেওয়ার জন্য সবাই প্রস্তুত? আচ্ছা ভাই, আমরা শুরু করব আমাদের কোয়েশ্চেন। আমি বলছিলাম না ভাইয়া, শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে, শ্রীহট্ট জেলার বর্তমান নাম কি?
কোনটা হবে ভাইয়া? নোয়াখালী হবে, কুমিল্লা হবে, সিলেট হবে নাকি ভোলা হবে? তোমরাই বলো ভাইয়া, আমি বলবো না, আমি কোনো কিছু রিপ্লাই তোমাদেরকে করবো না, তোমরা আমাকে করবা। আমাকে খুব দ্রুত আনসার করতে হবে। শ্রীহট্ট, শ্রীহট্ট জেলার প্রাচীন নাম কোনটা? সবাই আনসার করবা, 1 দিয়ে আনসার করবা, 1 দিয়ে 1 দিয়ে আনসার করবা। কোনটা হবে এখানে? ক হবে, ক হবে নাকি গ হবে? কোনটা হবে? সবাই খুব দ্রুত আনসার করো সবাই। ভ্যারি গুড, ভ্যারি গুড ভাইয়া। অবশ্যই অবশ্যই আমাদের আনসার হবে ভাইয়া সিলেট। এরপরে দেখো ভাইয়া, ভাইয়া আমি যখন তোমাদেরকে টপিকস ওয়াইজ পড়াই ফেলছি, এই জায়গায় আর কোনো টেনশন হবে না তোমাদের। এরপরে দেখো ভাইয়া, কি ভাইয়া? ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি ভাইয়া? দেখছো ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি হবে? জালালাবাদ, ইসলামাবাদ, নাসিরাবাদ নাকি ভাইয়া সিংহগ্রাম? কোনটা হবে আমাকে একটু দ্রুত বলো দেখি ভাইয়া, দ্রুত বলো কোনটা হবে ভাইয়া, কোনটা হবে আমাকে একটু দ্রুত বলো ভাইয়া। স্বাভাবিকভাবে আমি একটু তোমাদেরকে রেফারেন্স টানি দিই ভাইয়া। জালালাবাদ কখনো হবে না। জালালাবাদ হচ্ছে ভাইয়া কার পুরাতন নাম? সিলেটের পুরাতন নাম। ইসলামাবাদ হচ্ছে ভাইয়া চট্টগ্রামের, ইসলামাবাদ হচ্ছে ভাইয়া চট্টগ্রামের পুরাতন নাম। স্বাভাবিকভাবে ময়মনসিংহ জেলার পুরাতন নাম কোনটা হবে? অবশ্যই অবশ্যই ভাইয়া আনসার হবে ভাইয়া নাসিরাবাদ। ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো 3 নাম্বারে কি আছে ভাইয়া? কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি বলছিলাম না ভাইয়া, এগুলো যেমন ঢাবির জন্য ইম্পর্টেন্ট, তেমন দ্রাবিড় জন্য ইম্পর্টেন্ট, তেমন চবির জন্য, তেমন জাবির জন্য, যেই বিশ্ববিদ্যালয় আছে না কেন তার জন্য ইম্পর্টেন্ট ভাইয়া। কোনটা হবে? ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেটের অপর নাম নয় ভাইয়া। কোনটি ভাইয়া? কোনটা ভাইয়া বলো দেখি ভাইয়া, কোনটা হবে? কোনটা হবে আমাকে একটু দ্রুত বলো দেখি ভাইয়া, কোনটা হবে ভাইয়া? অবশ্যই অবশ্যই আনসার হবে কি ভাইয়া? আমাদের ইসলামপুর। জাহাঙ্গীরনগর মানে কি ভাইয়া? জাহাঙ্গীরনগর হচ্ছে ভাইয়া ঢাকা। ইসলামাবাদ কি ভাইয়া? ইসলামাবাদ চট্টগ্রাম, এবং জালালাবাদ হচ্ছে সিলেট। সো ইসলামপুর হচ্ছে ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেটের অপর নাম নয় ভাইয়া। এবার দেখছো ভাইয়া কোয়েশ্চেন কিভাবে করতে পারে। তোমার যদি বেসিক যদি ক্লিয়ার থাকে, যেভাবে কোয়েশ্চেন দেখ না কেন তুমি বলতে পারবা ভাইয়া। এটাই হচ্ছে ভাইয়া সার্থকতা। এরপরে দেখো ভাইয়া কি বলতেছে ভাইয়া, প্রাচীন চন্দ্রদ্বীপ। ভাই বিসিএস এর কোয়েশ্চেন তোমরা খাই ফেলবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছিল ভাইয়া, বিসিএস এর কোয়েশ্চেন বেশি বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। বিসিএস আমি তোমাদেরকে বিসিএস এর পুরো জিকের একটা শীট দিয়ে দিব ফ্রিতে, ঠিক আছে? এই বিসিএস খুব বেশি ইম্পর্টেন্ট, খাই ফেলবা বিসিএস। কোনটার ভাইয়া? চন্দ্রদ্বীপ কার বর্তমান নাম? বিসিএস এর কোয়েশ্চেন বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি আসে, ঠিক আছে ভাইয়া? কোনটা হবে বলো দেখি ভাইয়া। সবাই আনসার করবা, আমি সবাইকে আনসার করা দেখতে চাই। ভুল হোক তারপর আনসার করবা, ভুল হোক আমি তারপর আনসার দেখতে চাই ভাইয়া। অবশ্যই 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 ভাইয়া আমাদের রাইট আনসার হবে ভাইয়া কোনটা? অবশ্যই অবশ্যই বরিশাল। বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ, এটার বর্তমান নাম হচ্ছে ভাইয়া বরিশাল। এরপরে ভাইয়া দেখো কোনটা আসতেছে? গন্ডোয়াল্যান্ড। গন্ডোয়াল্যান্ড বলছিলাম না ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এইসব প্রশ্ন। ভাইয়াকে ভুল বলছি ভাইয়া? ভাইকে একবারও তোমাদেরকে ভুল বলছি? কোনটা হবে ভাইয়া গন্ডোয়াল্যান্ডের পূর্ব নাম? বলো দেখি ভাইয়া কোনটা হবে ভাইয়া, বলো দেখি ভাইয়া। খুব দ্রুত আনসার করো সবাই, ইনশাল্লাহ খুব দ্রুত আনসার করতে হবে। সবাই খুব দ্রুত আনসার করো। অ্যান্ড আমাদের আনসার অবশ্যই অবশ্যই হচ্ছে ভাইয়া দিনাজপুর, ঠিক আছে? যারা দিনাজপুরের বাসিন্দা ছিলি তাদের পুরনো নাম তাইলে সবাই জেনে রাখছোস গন্ডোয়াল্যান্ড, ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো ভাইয়া 6 নাম্বার দেখো ভাইয়া। দেখছো ভাইয়া বরিশালের পূর্ব নাম নয় কোনটা? কোয়েশ্চেন দেখছস ভাইয়া কিভাবে আসতেছে? 9 কোনটা বলছে? এই 9 জিনিসটা যে খেয়াল করবি না ভাইয়া তোরা, এখানেই প্রবলেম। 9টাকে কখনো খেয়াল করবি না তোরা, সবসময় এই জায়গাগুলো যেগুলো হয় ওগুলাতে থাকবি, যেটা নয় ওইখানে থাকবি না। তো প্রশ্নটা ভালো মতো পড়বি, চোখ বড় করে প্রশ্নগুলো পড়বি। 9 জিনিসটা যাতে খেয়াল করতে পারোস ভাইয়া। কোনটা হবে? বাকলা, চট্টদ্বীপ, ইসমাইলপুর নাকি সুদারাম? কোনটা হবে ভাইয়া? কোনটা হবে ভাইয়া? 6 এর আনসার ভুল কেন দিচ্ছস ভাইয়া? সবাই এখনো ভুল দিচ্ছস ভাইয়া আনসার। কোনটা নয় ভাইয়া? অবশ্যই অবশ্যই হবে ভাইয়া সুদারাম। ভেরি গুড, ঠিক আছে? সুদারাম কার পূর্ব নাম বল দেখি ভাইয়া। সুদারাম কার পূর্ব নাম? কে বলতে পারবি ভাইয়া? বল দেখি, কে বলতে পারবি? এটা তো নয়, বরিশালের পূর্ব নাম তো এটা নয়। বাকলা, চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর এগুলো তো ঠিক আছে ভাইয়া। কোনটা নয় আবার বল দেখি ভাইয়া। এই সুদারাম, এখন আমি তোকে কোয়েশ্চেন করতেছি, সুদারামের বর্তমান নাম কি? তোরা আবার আমাকে বল ভাইয়া বর্তমান নাম। সুদারামের বর্তমান নাম আমাকে বল, কে বলতে পারবে দেখি? যে বলতে পারবি তাকে একটা চকলেট দিব। বর্তমান নাম বল আমাকে, সুদারামের বর্তমান নাম আমাকে খুব দ্রুত বল। সুদারামের বর্তমান নাম কি? কে বলতে পারবি? ভেরি গুড, কিটি কাইন্ড। কি রে ভাই, কি নাম এটা ভাই? নিশাদ মনি লিজা নোয়াখালী। ময়মনসিংহ না ভাইয়া, সুদারাম হচ্ছে ভাই নোয়াখালী। ময়মনসিংহ তো ভাইয়া নাসিরাবাদ ভাইয়া।
ভুল করে ফেলছিস, রংপুর না রে ভাই। সুদারামের পুরো বর্তমান নাম হচ্ছে ভাইয়া নোয়াখালী। নোয়াখালী, একটু ভালো করে দেখিস ভাইয়া, ঠিক আছে? এইভাবে কোয়েশ্চেন পড়লে ভাইয়া তুই চান্স না পাই, কে পাবে চান্স ভাই বলতো ভাই? এরপরে দেখ কি আসতেছে ভাইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সিলেটের অপর নাম কি দেখছস? কোথায় আসছিল? বি ইউনিটের কোয়েশ্চেন ভাইয়া। কোথার কোয়েশ্চেন দেখছিস ভাইয়া? কোনটা হবে, হোসনাবাদ, ইসলামাবাদ, আহমদাবাদ নাকি জালালাবাদ? তোরাই বল ভাইয়া। আমি কোনো কোয়েশ্চেন করতাম না ভাইয়া, আমি কিচ্ছু বলতাম না তোদের ভাইয়া। যা বলার তোরা বলবি ভাইয়া, যা করার তোরা করবি, আমি কিছু বলতাম না ভাইয়া, কিছু বলতাম না। অবশ্যই ভাইয়া আমাদের রাইট আনসার কি হবে ভাইয়া? জালালাবাদ, 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 ঠিক আছে ভাইয়া? ওকে, এরপরে দেখ ভাইয়া 8 নাম্বার, কোন জেলার প্রাচীন নাম পালঙ্কি কিংবা পানোয়া? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ভাইয়া। আর কিছু থাকে? কোথা থেকে কি আসতে পারে একদম তার চিহ্ন বিচূর্ণ আমরা করে ফেলতেছি ভাইয়া। খুব দ্রুত বল ভাইয়া, কোনটা হবে ভাই? কোনটা হবে আমাকে আনসার কর, কোনটা হবে? কোনটা হবে ভাই? দ্রুত আনসার কর না ভাই। ভাইয়া অবশ্যই ভাইয়া আমাদের রাইট আনসার হচ্ছে ভাইয়া হর্ষবাজার, ঠিক আছে? কক্সবাজার, ঠিক আছে? কক্সবাজারে কে আসছ বল দেখি ভাইয়া। আমি কক্সবাজার যাই কিন্তু কখনো কেউ আমার দাওয়াত দেয় না ভাই, এত ঘুরতে যাই পাই না কাউরে। ঠিক আছে? রাজশাহীর আদি নাম কি? বলছিলাম না ঢাবিতে আসে, ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবা না ভাইয়া, বলছিলাম না আসে ভাইয়া। এবার বলো তোমরা, এবার তোমরাই বলো, ঢাকা কোন জেলার প্রাচীন নাম পালঙ্কি কিংবা কি হবে ভাইয়া? পালঙ্কি কিংবা পানোয়া? কোনওয়া? পানোয়া ভাইয়া। খুব দ্রুত বলো দেখি ভাইয়া, পালঙ্কি পানোয়া এটা কার কার কার? বলো দেখি ভাইয়া, খুব দ্রুত বলতে হবে। এটাও হবে কি ভাইয়া? একটু ভুল আছে, সরি, রাজশাহীর আদি নাম রামপুর বোয়ালিয়া, ঠিক আছে ভাইয়া? ওকে, রাজশাহীর বোয়ালিয়া। টাকার জন্য যাওয়া হয় না ভাইয়া। আচ্ছা, টাকার জন্য যাওয়া হয় না। তোমরা তো ক্লাস কি ঠিকঠাক আছে? সব কিছু চলতেছে ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে। ওকে, মস্তান কোন না রে ভাইয়া? রাজশাহীর আদি নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া। রামপুর না ভাইয়া, পোর না তো ভাইয়া। ভাইয়া তোমরা তো ভাই বানান কেন ভুল করো? রামপুর, ঠিক আছে ভাই? তুমি যখন বাংলা ক্লাস করবে তখন তোমাকে সাউন্ড বাই মাইট দিবে ভাইয়া। এই উচ্চারণ, এই বানান ভুল করলে তুমি তো বিশ্ববিদ্যালয়ে টিকবা না ভাইয়া। আহা, বুঝতে পারতেছ না ভাই? মহাস্থান গড় না রে ভাইয়া, রামপুর বোয়ালিয়া, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এরপর দেখ ভাইয়া কোথায় যাচ্ছি ভাইয়া। নোয়াখালীর পূর্ব নাম কি? ঢাবির কোয়েশ্চেন। এবার বল নোয়াখালীর পূর্ব নাম কি? কিছুক্ষণ আগেই শিখাইছি, এবার বল তোরা তাড়াতাড়ি। কিছুক্ষণ আগে শিখাইছি, এবার বল তোরা তাড়াতাড়ি। কতগুলো কবিতা তোরা শুনতে পাইতেছস বল দেখি ভাইয়া। খুব দ্রুত আনসার কর না ভাই, একটু দ্রুত আনসার কর না ভাই, প্লিজ প্লিজ একটু দ্রুত আনসার কর। আমি সবার অনেক দ্রুত ফাস্ট সুপার ফাস্ট আনসার চাই, ঠিক আছে ভাইয়া? ইয়েস, প্রথম উত্তর দিছি। কোনটা হবে? 10-এর আনসার। ইয়েস, প্রথম উত্তর দিছে ভাইয়া। অবশ্যই রাইট আনসার হবে ভাইয়া সুদারাম, ঠিক আছে ভাইয়া? কোনটা হবে ভাইয়া? সুদারাম। নোয়াখালীর কিন্তু আরেকটা নাম আছে, বলো দেখি ভাইয়া। আরেকটা নাম আছে, সুদারাম ছাড়া আরেকটা নাম আছে। কে বলতে পারবা বলো দেখি ভাইয়া? কে বলতে পারবা বলো দেখি? একটু দ্রুত বলো। নোয়াখালীর সুদারাম ছাড়াও আরেকটা ভাইয়া আমাদের নাম আছে। এই নামটা কে বলতে পারবা সুদারাম ছাড়া? আমি দেখি ভাইয়া কে বলতে পারে। সুদারাম ছাড়া এই তো ভেরি গুড, কিটি কাইন্ড। ভাই তোর নামটা কি রে ভাই? কিটি কাইন্ড, এটা কি নাম? এই ইউনাইটেড স্টেট ভলুয়া। আরেকটা নাম হচ্ছে ভাইয়া ভলুয়া, ঠিক আছে? আরেকটা নাম কি ভাইয়া? ভলুয়া, ঠিক আছে? কিন্তু নোয়াখালীর মানুষজন কিন্তু অনেক বেশি শিক্ষিত, ঠিক আছে? বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন বড় বড় জায়গায় কিন্তু নোয়াখালীর মানুষটা, তুমি মন্ত্রী মিনিস্টার বলো কিংবা বড় বড় পর্যায় বলো অথবা বড় বড় ব্যবসায়ী বলো, অনেক মানুষ কিন্তু নোয়াখালীর। কিন্তু আমরা যাই বলি না কেন, এই নোয়াখালীর কিন্তু অনেকগুলো বড় বড় মানুষ কিংবা বড় বড় ব্যবসায়ী এবং বড় বড় স্বনামধন্য মানুষ আছে, ঠিক আছে ভাইয়া? ওকে, এরপরে দেখো ভাইয়া কুমিল্লার পূর্ব নাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তারা আবার বুঝে নাও কোনটা হবে। কুমিল্লার পূর্ব নাম কি ভাইয়া? ত্রিপুরা, জাহাঙ্গীরনগর, ইসলামাবাদ নাকি ইসলামপুর? আবার ইসলামপুর বলিও না ভাইয়া, ইসলামপুর হলে তোমাদেরকে ঢাকায় নিয়ে যাবো। আমার শ্বশুর বাড়ি। কি রে, কার শ্বশুর বাড়ি ভাইয়া?
আমার পরিচিত অনেকগুলো বড় বড় কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু কুমিল্লার আছে, ঠিক আছে? কোনটা হবে সবাই খুব দ্রুত বলো, কুমিল্লার পূর্ব নাম কোনটা? ভাই দ্রুত বল না রে ভাই, ত্রিপুরা, ঠিক আছে? কুনফুরা, ত্রিপুরা। তারপরে দেখো, এরপরে দেখো, বর্তমানে কুমিল্লা একসময় ভারতের কোন জেলার অংশ ছিল ভাইয়া? ঢাবির অংশ। ঢাবি সবসময় কি করে জানো? ঢাবি হচ্ছে এটা মনে করো সোজা পথ। ঢাবি কখনো এই সোজা পথে কোয়েশ্চেন করবে না, ও কোয়েশ্চেন করবে এই বাঁকা পথে, ঠিক আছে? তোমাকে এই ওয়েতে দিবে না, সে কোয়েশ্চেন করবে একটু ডিফারেন্ট ওয়েতে, ঠিক আছে? যাতে তুমি এই সহজ কোয়েশ্চেনটা তোমার ভুল করে ফেলো, এটাই হচ্ছে ঢাবি, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? বলো দেখি ভাইয়া, বর্তমানে কুমিল্লা একসময় ভারতের কোন জেলার অংশ ছিল? বল দেখি ভাইয়া, খুব দ্রুত বলতে হবে, একটু দ্রুত বল দেখি ভাইয়া, কোনটা হবে? বলো বলো, দ্রুত বলো। ভেরি গুড, ত্রিপুরা, ঠিক আছে? কোনপুরা? ত্রিপুরা, ঠিক আছে? আসাম, ত্রিপুরা পড়ছি না আমরা? এরপরে দেখো ভৌগোলিক উপনাম, সবাই একটু স্ক্রিনশট নিতে পারবা ভাইয়া? স্ক্রিনশট নিয়ে একটু লিখো তো ভাইয়া, স্ক্রিনশট ডান, এই কথাটা একটু লিখো তো ভাইয়া, স্ক্রিনশট ডান। সবাই একটু লিখতে পারবা ভাইয়া? একটু কষ্ট করে লিখো না ভাইয়া, একটু স্ক্রিনশট নিয়ে আমাকে একটু এনশিওর করবা তুমি যে স্ক্রিনশটটা তুলছো এটা যে আদৌ যে ঠিক এটা আমি বুঝতে পারবো, ঠিক আছে? এগুলো বেশি আছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? ষড়ঋতুর দেশ কোনটা? বাংলাদেশের প্রবেশদ্বার কোনটা? এসব জিনিস খুব বেশি আসবে, ঠিক আছে ভাইয়া? খুব দ্রুত লিখো। এসএস ডান, ঠিক আছে ভাইয়া, রাইট। আচ্ছা এসএস ডান। তাহলে ভাইয়া এবার ছোটখাটো একটা ভৌগোলিক উপনামের উপর পরীক্ষা নিয়ে ফেলি, কস কি ভাইয়া তোরা? ওকে, এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন, কোন স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়? আমি অপশন দিব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছিল, বলো দেখি, গত বছর আসছিল, কোন স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়? অপশন ছাড়া আনসার করো, অপশন ছাড়া আনসার করো দেখি ভাইয়া, শুধু এসএসসি। আচ্ছা সমস্যা নাই। কোন স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়? রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট। রাঙ্গামাটির ছাদ বলা হয় সাজেক বেনি, ঠিক আছে ভাইয়া? আবার লিখিও না প্যাডা টিং টিং, লিখিও না, ঠিক আছে? এই প্যাডা টিং টিং হচ্ছে কোথায় ভাইয়া? তোমার রাঙ্গামাটিতে। এই জায়গায় কে গেছো? এই জায়গায় কেউ কি বেড়াইতে গেছো ভাই? ঠিক আছে, সাজেক বেনি। এরপরে দেখো কোন শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সিলেট, ঢাকা, চট্টগ্রাম নাকি বরিশাল? কোনটা হবে? সাইবার সিটি কাকে বলছিল ভাইয়া? বলো দেখি ভাইয়া, কোন জেলাকে বাংলাদেশের প্রথম সাইবার সিটি বলা হয়? একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো সবাই। সাইবার সিটি কাকে বলা হয়েছিল ভাইয়া? ইয়েস, বরিশালকে। বরিশালকে প্রথম সাইবার সিটি বলা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এরপরে দেখো ভাইয়া, কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। যারা হচ্ছে টেক্সট বুক পড়ছো, ইংলিশ টেক্সট বুক যারা পড়ছো, এই জিনিসটা সবাই আনসার করতে পারবা। টেক্সট বুক যারা পড়ছো, কোনটাকে সাগর কন্যা বলা হয়? কাকে বলা হয় সাগর কন্যা? কাকে বলা হয় সাগর কন্যা? একটু বলো দেখি ভাইয়া, সাগর কন্যা কাকে বলা হয়? বরিশালকে বলা হয়, সরি সিলেটকে বলা হয় যে ওয়াইফাই নগরী। সিলেটকে কি বলা হয় ভাইয়া? ওয়াইফাই নগরী, ঠিক আছে? সরি 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 আমি একটু ভুল করে ফেলছি এর আগে কোয়েশ্চেনে, সরি, আমি একটু খেয়াল করি। এটা বরিশাল না, এটার আনসার হবে ভাইয়া সিলেট, ঠিক আছে? এটার আনসার হবে ভাইয়া সিলেট, বরিশাল না। সাইবার সিটি বলা হচ্ছে ভাইয়া কাকে? এটা আনসার হবে না ভাইয়া, সরি, এটা ক্রস, সরি 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 আমি একটু খেয়াল করি নাই। এটা বরিশাল না, এটা রাইট আনসার কি হবে ভাইয়া? সিলেট হবে, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে ভাইয়া সিলেট। সাইবার সিটিও সিলেট, ওয়াইফাই নগরী, ওয়াইফাই নগরীও হচ্ছে ভাইয়া সিলেট, বরিশাল না ভাইয়া। বরিশালকে বলা হয় যে বাংলার ভ্যানিশ, বাংলার ভ্যানিশ বলা হয় বরিশালকে। এরপরে কি পড়ছিলাম ভাইয়া? ভাইয়া কোন সৈকতকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়? বলো দেখি ভাইয়া, সরি সাইবার সিটি সিলেট, হ্যাঁ সাদিক জনি, সাদিয়া সাদিক, সরি জনি না সানি, ঠিক আছে ভাইয়া? সাইবার সিটি সিলেট, সরি আমার একটু ভুল হয়েছিল, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ঠিক আছে ভাইয়া? ওকে, এরপরে বলো দেখি ভাইয়া, এরপরে বলো দেখি ভাইয়া, সবাই একটু দ্রুত বলো। সাগর কন্যা কাকে বলা হয়? সাগর কন্যা হচ্ছে ভাইয়া ওয়াইফাই সাইবার। আচ্ছা
কুয়াকাটা। কুয়াকাটাকে কি বলা হয় ভাইয়া? সাগর কন্যা বলা হয়, সাগর কন্যা। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে এশিয়ার কোন শহরকে হেলথ সিটি, পূর্ব এশিয়ার কোন শহরকে হেলথ সিটি বলা হয়? আদৌ ভাইয়া হেলথ সিটি কিনা আমি জানি না ভাইয়া, কেন ভাইয়া খুব ঘোষণা করছে, কি এমন জিনিস দেখে হেলথ সিটি ঘোষণা করছে? আই এম রিয়েলি কনফিউজড ভাইয়া, কোনটাকে হেলথ সিটি বলা হয়েছে, কিন্তু আই এম রিয়েলি কনফিউজড ওয়াই হেলথ সিটি। হায় রে আল্লাহ, সিরিয়াসলি। আচ্ছা, হেলথ সিটি বলা হয় ভাইয়া চট্টগ্রাম। এই ডি না আনসার, আনসার হবে চট্টগ্রামকে হেলথ সিটি বলা হয়। কোন মানে দক্ষিণ পূর্ব এশিয়া হু ঘোষণা করছে হেলথ সিটি, কাকে ঘোষণা করছিল? চট্টগ্রামকে। আসলে জানি না ভাই চট্টগ্রাম কিনা। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, এটা তো সবাই জানি চট্টগ্রাম, সময় নিব না। এরপরে দেখো ভাইয়া, এরপরে আমরা কি নিয়ে পড়বো? সবাই যদি রাজি থাকো আমি একটু ছিটমহল নিয়ে পড়বো। ঠিক আছে, শেষ। সবাই যদি রাজি থাকো আমি একটু ছিটমহল নিয়ে পড়বো। রাজি? সবাই কি রাজি ভাইয়া? সবাই কি রাজি আছো? রাজি আছো সবাই? ইয়েস, সবাই রাজি। রাজি থাকলে আমি ছিটমহল নিয়ে পড়বো ভাইয়া। ছিটমহল ভাই খুবই জটিল একটা জিনিস ভাইয়া। এনক্লেভ, ছিটমহলের এটা তোমাদের ইংলিশ ভোকাবুলারিতে আসতে পারে। ছিটমহলের ইংলিশ শব্দ কি ভাইয়া? এনক্লেভ। এনক্লেভ এটা মনে রাখবা, তোমাদের ভোকাবুলারিতে আসতে পারে, মনে রাখবা। তোমাদের ডিউতে যাও, আর ইউতে দাও, সিইউতে দাও, জেএসটিতে দাও, জেইউতে দাও, বিইউপিতে দাও, যেখানে দাও না কেন এখানে অনেকগুলো জায়গায় দেখবা গ্রামারের চাইতে বেশি ভোকেবে অনেক বেশি প্রশ্ন আছে। সো ভোকেবের ওপর অনেক বেশি গুরুত্ব আরোপ করবা। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? রাজির ভাই বহি, আচ্ছা সবগুলো মারা গেছে। আচ্ছা জিয়া তাকর সবাই রে, এই দেখ ভাইয়া মানচিত্র। ঠিক আছে, এটা হচ্ছে ছিটমহল। একটা সময় ছিটমহল ছিল, ছিটমহল বিনিময় হয়েছে। কি কি ছিটমহল ছিল এগুলো একটু ক্লিয়ার হই। এই যে দেখ ভাইয়া এই মানচিত্রটা, ঠিক আছে, তোরা দেখতে পারতেছস কিনা আমি জানি না। দেখ, দেখতে পারতেছস ভাইয়া? এইখানের মধ্যে হচ্ছে যে ভাইয়া, এখানের মধ্যে হচ্ছে ভাইয়া ছিটমহলের মধ্যে, মানে প্রথমে ছিটমহল আগে কাকে বলে জিনিসটা একটু জেনে আসি ভাইয়া। প্রথমে এই জিনিসটা জানতে হবে, ছিটমহল কাকে বলে, কাকে বলে আগে ক্লিয়ার হইতে হবে। দেখ, কাকে বলে? কোন একটা রাষ্ট্রের একটি এলাকা, যে এলাকার চতুর্দিকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। সাপোজ মনে কর কিভাবে দিব, মনে কর এটা মনে কর বাংলাদেশ। ঠিক আছে, কোন একটা রাষ্ট্রে, এখানে মনে কর ইন্ডিয়ার একটা এলাকা অবস্থিত, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা এলাকা। ঠিক আছে, কিন্তু এই এলাকার চারপাশে আবার কি অবস্থিত? বাংলাদেশ অবস্থিত। তখন আমরা এই এলাকাটা কি বলতেছি ভাইয়া? ছিটমহল বলতেছি। ঠিক আছে, তাহলে মনে করো এই পি যদি একটা এলাকা হয় তাহলে পি কে আমরা কি বলতেছি ভাইয়া? ছিটমহল। বুঝতে পারছস ভাইয়া? বুঝতে পারছস? মানে কোন একটা এলাকা যার চারপাশে অন্য একটা রাষ্ট্র অবস্থিত, কোন একটা রাষ্ট্রের এলাকা। পি হচ্ছে মনে কর ইন্ডিয়া, এটা হচ্ছে অনেক বড় একটা দেশ ইন্ডিয়া। পি হচ্ছে ভাই ইন্ডিয়ার একটা এলাকা। ঠিক আছে, এই ইন্ডিয়ার এলাকা পি হচ্ছে এইখানে অবস্থিত, কিন্তু এই পি এলাকার চারপাশে আবার বাংলাদেশ অবস্থিত। ইন্ডিয়ার কোন একটা এলাকা যদি অন্য কোন একটা রাষ্ট্রে যদি অবস্থিত হয়ে থাকে, ওটাকে কি বলতেছে ভাইয়া? ছিটমহল বলতেছে। ক্লিয়ার কিনা বল? কাকে বলে বুঝতে হবে আগে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটু ছিটমহলে যাব, কারণ আমার জিনিসগুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন। এখান থেকে কোয়েশ্চেন আসে, আমি তোমাকে দেখাবো কোয়েশ্চেন কিভাবে আসে, আমি দেখাচ্ছি। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো ভাইয়া, এইখানের মধ্যে এটা একটা ম্যাপ। ঠিক আছে, এখানে দেখতেছো ভাইয়া ঠাকুরগাঁও বাংলাদেশের জায়গা, কিন্তু এগুলো নীলফামারী, তারপরে দেখো ভাইয়া লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, এগুলো হচ্ছে বাংলাদেশের এরিয়া। ঠিক আছে, এইখানে দেখতেছো ভাইয়া এই জোট নিজাম, ছোট জগৎবেদ, এগুলো সবগুলো হচ্ছে ছিটমহল। এই ছিটমহলের মধ্যে অনেকগুলো আছে লাল কালারের, যেগুলো লাল কালার, এখানে ছোট ছোট দাগ তুমি দেখতে পারতেছো কিনা আমি জানি না, যেখানে এখানে ছোট ছোট লাল কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে ভাইয়া বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল। আবার ভাইয়া যেগুলো হচ্ছে ভাইয়া এই ধরনের সবুজ করা আছে, যেগুলো এই ধরনের সবুজ আছে ওগুলো হচ্ছে ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল। কথা ক্লিয়ার কিনা বলো? যেগুলো লাল করা আছে এই জায়গায়, এই লালগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল, আর যেগুলো সবুজ করা আছে এগুলো হচ্ছে ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল। ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? এরপরে দেখো ভাইয়া, এরপরে কি কোয়েশ্চেনটা আসতে পারে দেখো। বাংলাদেশের মধ্যে ভারতের মোট ছিটমহল ছিল ১৬২টা, আবার ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল ৫১টা। তাহলে দেখো
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল কয়টা ছিল? সবাই একটু কমেন্টে লিখি না ভাইয়া, একটু কষ্ট করে কমেন্ট করে। 162টা। আবার ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টা। সবাই লিখো 162, 51। সবাই একটু কমেন্টে লিখি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। এই বেড়া কি ডায়েট করা দরকার? কি কথা বলছ? আমি তো এমনিই তো হ্যাংলা। কি কথা বলছ ভাই? ঠিক আছে, এই তো আরিয়ান আকাশ, খুব সুন্দর কথা বলছো। যখন আমার মন অন্য কারো কাছে থাকে, খুব সুন্দর সোজা কথা, আমার মন যখন অন্য কারো কাছে থাকে তাকে আমরা কি বলি? ছিটমহল বলি। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে ভারতের ছিল 122। ছিল বলছি জি ভাইয়া, ছিল ভাইয়া, ভাষা ব্যাকরণ বুঝতে হবে তোমার। ছিল, আগে ছিল 162টা। ঠিক আছে, ছিটমহল বাংলাদেশে কয়টা ছিল? 51টা। অধিকাংশই, এবং অধিকাংশই কোথায় ছিল ভাই? অধিকাংশ ছিল যে ভাই কুচবিহারে। বর্তমানে এগুলোর মালিক হচ্ছে ভারত। এগুলো তো আমরা বিনিময় করে ফেলছি, আদান প্রদান করছি। দেখো ভাইয়া এখানে এখন এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল 111টা। ঠিক আছে, এগুলোর মোট আয়তন হচ্ছে ভাইয়া 17,158.75 একর। ঠিক আছে, কোথায় কতটা ছিটমহল ছিল? নীলফামারীতে ছিল যে 4টা, লালমনিরহাটে 59টা, পঞ্চগড়ে 36টা, কুড়িগ্রামে 12টা। এগুলো হচ্ছে 162টা যে ছিটমহল ছিল। 162টা যে ভাইয়া ছিটমহল ছিল, এগুলোর হিসাব। ঠিক আছে ভাইয়া, কয়টা ছিল যে ভাইয়া? 100 কয়টা? 162টা ছিটমহলের হিসাব। আশা করি সবাই বুঝতে পারছো। 162টা, সরি, বাংলাদেশের ভিতরে ভারতের সরি আমি একটু ভুল বলছি, সরি ভাইয়া, আমি একটু ভুল বলে ফেলছিলাম ভাইয়া। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহল ছিল ভাইয়া 162টি। টোটাল ছিটমহলের সংখ্যা, সরি একটু ভুল বলে ফেলছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে টোটাল ছিটমহলের সংখ্যা ছিল 162টি। সরি টু সে, একটু বেশিক্ষণ পড়াচ্ছি, হয়তো বা মুখে ভুল চলে আসছে। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিল ভাইয়া 51টা। ঠিক আছে ভাইয়া, মোট ছিটমহল ছিল কয়টা? 162টা। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিল কয়টা? বাংলাদেশের ছিল যে ভাইয়া 51টা। তাহলে ভারতের কয়টা ছিল? 162 থেকে 51কে বিয়োগ করো। 162 থেকে যদি 51কে যদি বিয়োগ করো, তাহলে ভারতের ছিল 111টা। ঠিক আছে, ভারতের বাংলাদেশে ছিল 111টা, ভারতে ছিল 51টা, আর টোটাল ছিটমহল ছিল 162টা। ঠিক আছে ভাইয়া, সরি একটু কারেকশন করে নাও। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো ভাইয়া? একটু কারেকশন করে নাও ভাইয়া, একটু কারেকশন করে নি সবাই। বুঝতে পারছো সবাই? সবাই ক্লিয়ার কিনা আগে আমাকে জানাও। বুঝতে পারছি? ওকে, সবাই ক্লিয়ার? এবার দেখো ভাইয়া, ইয়াস, সবাই যেহেতু ক্লিয়ার, এবার আমি শুরু করতে পারি। এবার দেখো ভাইয়া, এবার দেখো ভাইয়া, তাহলে কোয়েশ্চেন আসতে পারে, বাংলাদেশে ভারতের ছিটমহল, মানে বাংলাদেশের সবচেয়ে বেশি ছিটমহল, ভারতের ছিটমহল অথবা এভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি ছিটমহল কোন জেলায় ছিল? তখন তোমরা কি বলবো ভাইয়া? লালমনিরহাট। বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বেশি ছিটমহল কোথায় ছিল? তখন তোমরা কি বলবো ভাইয়া? পঞ্চগড়। তৃতীয় কোথায় ছিল? কুড়িগ্রাম। চতুর্থ হচ্ছে ভাইয়া নীলফামারী। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? এরপরে দেখো ভাইয়া কোয়েশ্চেন কি আসতে পারে। এনক্লেভ ট্রিটি, ছিটমহল চুক্তি। ছিটমহল চুক্তি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা রিসেন্ট ছিটমহল চুক্তি নিয়ে আমরা মাথা ঘামাই, কিন্তু প্রথম ছিটমহল চুক্তি কখন হয়েছিল এটা আমরা কেউ জানি না। প্রথম ছিটমহল চুক্তি কখন হয়েছিল? সবাই একটু কমেন্টে লিখো। 16 মে 1974 সালে প্রথম ছিটমহল চুক্তি কত সালে হয়েছিল? 16 মে 1974 সালে প্রথম ছিটমহল চুক্তি হয়েছিল। সবাই একটু বলো। স্যার কারেন্ট চলে গেছে, আমার তো চলে যায় না রে ভাই। সবাই খুব দ্রুত করো। প্রথম ছিটমহল চুক্তি কত সালে হয়েছিল? 16 মে 1974 সালে। সবাই একটু লিখো 16 মে 1974 সালে। সবার থেকে লিখতে হয় ভাই, কমেন্টে শেষ। এখান থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, কোয়েশ্চেন কিভাবে আসবে এবার তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে ভাইয়া, ওকে।
এরপর আসতে পারে ভাইয়া ওই চুক্তির নাম কি ছিল? মুজিব ইন্দিরা চুক্তি। এই চুক্তির নাম কি ছিল ভাইয়া? সবাই লিখো, মুজিব ইন্দিরা চুক্তি। চুক্তিটার নাম কি ছিল সবাইকে বুঝতে হবে ভাইয়া, মুজিব ইন্দিরা চুক্তি। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো সর্বশেষ ছিটমহল চুক্তি। আর ভাইয়া এই যে ছিটমহল যে চুক্তি, ছিটমহলের বিষয়ে যে চুক্তি, এটা সংবিধানের কততম সংশোধনী অথবা বিউপিতে আসলে এভাবে আসবে কততম অ্যামেন্ডেন্ট কত নাম্বার অ্যামেন্ডেন্টে বলা হয়েছে? 3 নাম্বার সংশোধনীতে বলা আছে। ছিটমহল বিষয়ে যে চুক্তি, এটা বাংলাদেশ সংবিধানের কত নম্বর সংশোধনীতে ছিল? সবাই বলো ভাইয়া, 3য় সংশোধনীতে ছিল ছিটমহল চুক্তি। সবাই একটু খুব দ্রুত করো। ছিটমহল, সর্বশেষ ছিটমহল চুক্তি কার্যকর কখন হয়? সর্বশেষ ছিটমহল চুক্তি কার্যকর হয় 2015 সালের 6 জুন। 2015 সালের 6 জুন ছিটমহল কি হয় ভাইয়া? চুক্তি কার্যকর হয়। সবাই লিখো, কার্যকর হয় 2000। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এবার তো বুঝতে পারতেছো 2015 সালে স্যার এগুলো কি এক্সামের আগে? হ্যাঁ ভাই, এক্সামের আগে শেষ করে ফেলো টপিকস ওয়াইজ, ঠিক আছে? 2015 সালের 6 জুন। এরপরে দেখো ভাইয়া, উভয় দেশের ছিটমহল বিনিময় হয় কত সাল থেকে কত সালে? 31 জুলাই। 31 জুলাই কত তারিখের? 2015 সালের 31 জুলাই মধ্যরাত যখন বলবে অনেক সময় 31 জুলাই মধ্যরাত অর্থাৎ 12টা 1 মিনিট তথা 1 আগস্ট থেকে যে 2015 সালের 31 জুলাইও রাইট হয়ে যাবে ভাইয়া। 1 আগস্ট লিখলে এটাও রাইট হবে। যদি 31 জুলাইও থাকে 1 আগস্ট থাকে তখন তোমরা রাইট দিবা কি? 1 আগস্ট। ঠিক আছে ভাইয়া? কত সালে কখন থেকে ছিটমহল চুক্তি কার্যকর হয়? 2015 সালের 6 জুন। এবং বিনিময় কখন থেকে শুরু হয়? 2015 সালের 31 জুলাই মধ্যরাত কিংবা 1 আগস্ট। সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো ভাইয়া, সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? ইনশাল্লাহ। এরপরে দেখো যে জিনিসটা আসবে, আর একটা কথা আসতে পারে, ছিটমহল বিষয়ে চুক্তি, এটা ভারতের। ছিটমহল বিষয়ে চুক্তি বাংলাদেশের উল্লেখ আছে 3য় সংশোধনী, কিন্তু ভারতের সংবিধানের কততম সংশোধনীতে ছিটমহল বিষয়ে চুক্তিটা উল্লেখ আছে? ভারতের হচ্ছে 100তম সংশোধনীতে ছিটমহল বিষয়ে চুক্তির কথা উল্লেখ ছিল, আর বাংলাদেশের 3য় সংশোধনীতে ছিটমহল বিষয়ে চুক্তির কথা ছিল, উল্লেখ ছিল। ঠিক আছে ভাইয়া? ভারতের 100তম, বাংলাদেশের 3তম। আর ভারতের সংবিধান তো বৃহৎ সংবিধান ভাইয়া। ঠিক আছে? ক্লিয়ার? ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ ক্লিয়ার কিনা বলো। এবার এই টপিকস থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে একটু দেখি। সবাই এক্সামের জন্য রেডি? এক্সাম দিব ভাইয়া, একটা ছোট একটা এক্সাম দিই। দেখো ভাইয়া, আমি দেরি করবো না, ডিরেক্টলি এক্সাম দিয়ে দিব ভাইয়া। দেখছো? এবার বুঝতে পারছো আমি কেন ভাইয়া A to Z পড়াইছি? আমি তোমাকে জাস্ট এই কার্যকর হয় কত সালে এটা পড়াইতে পারতাম। কেন ভাইয়া? আমি কেন তোমাকে ফাঁকি দিব ভাইয়া? আমি কি তোমাকে ফাঁকি দেওয়ার জন্য আসছি ভাইয়া? তোমার বাবা মার রক্তে ভেজা ঘাম দিয়ে আমার কাছে তুমি ভর্তি হয়েছো, পূর্ণ হক আছে আমার থেকে সম্পূর্ণ জিনিস তুমি নেওয়ার। আমি আমার এতটুকু এই হকটা তোমাকে দিতে আমি কখনো পিছপা হবো না। আমি যা পড়াবো শুরু থেকে শেষ ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে ভাইয়া? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের কোয়েশ্চেন 2021-22 সালের রিসেন্ট ইয়ারে আসছে। কোনটা হবে? কার্যকর হয় কত সালে? আনসার দাও সবাই, আনসার দাও সবাই। অবশ্যই 2015 সালে, অবশ্যই 2015 সালে। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণ মুজিব ইন্দিরা চুক্তি কত সালে হয়েছে ভাইয়া? জগন্নাথেও আসছিল, বরিশালেও আসছিল ভাইয়া। বলো কত তারিখে সম্পাদিত হয়েছে ভাইয়া? বলো দেখি ভাইয়া, তোমরাই আনসার করো। বুঝতে পারছো ভাইয়া কোয়েশ্চেন কিভাবে হবে? সবাই বুঝতে পারতেছো? সরি, সবাই বুঝতে পারতেছো ভাইয়া? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? একটু দ্রুত জানাও ভাইয়া ক্লিয়ার কিনা। ইনশাআল্লাহ আনসার হবে কত? 16 মে 1974 সালে। বুঝতে পারতেছি? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারতেছি। 3 নাম্বার প্রশ্ন দেখো, ছিটমহল বিনিময় কার্যক্রম হয় কখন থেকে ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ভাইয়া,
জগন্নাথের কোয়েশ্চেন, বিনিময় কার্যকর হয়, চুক্তি কার্যকর হয় কখন? চুক্তি ছিটমহল সর্বশেষ চুক্তি কার্যকর হয় 2015 সালের 1 জুলাই, কিন্তু বিনিময় হয় কখন থেকে ভাইয়া? এইখানে দেখছো ভাইয়া, কনফিউশন কি তোমরা হবে না? তোমরা বলো, কনফিউশন কি তোমরা হবে না ভাই? কনফিউশন হবে কি না বলো তোমরা? ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই? ইনশাল্লাহ অবশ্যই হবে 2015 সালের 1 আগস্ট। এখানে হয়েছিল কি? বিনিময়। আর 1 জুলাই হয়েছিল কি ভাইয়া? কার্যকর। ঠিক আছে ভাইয়া, শুধু কার্যকর হয়েছে। আর এই জায়গায় হয়েছিল কি ভাইয়া? বিনিময়। সবাই ক্লিয়ার কিনা বলো ভাইয়া? বুঝতে পারছি ভাইয়া। এরপরে ভাইয়া দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। 4 নাম্বার কোয়েশ্চেনে কি আছে ভাইয়া? দেখো বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন কোন জেলায় অন্তর্ভুক্ত ছিল? দেখছো কোয়েশ্চেনটা করলে আছে বলবে না, ছিল কোয়েশ্চেন বুঝতে হবে ছিল। কোথায় অন্তর্ভুক্ত ছিল বলো দেখি ভাইয়া। কোয়েশ্চেনের ধরনটা আমি তোমাকে বুঝাইতে পারছি? যারা কোয়েশ্চেন করছিল ভাইয়া, এগুলো কি আমি বুঝাইতে পারছি তোমাদের? আমি বুঝাইতে সমর্থ হয়েছি আশা করি। ইয়েস ভাইয়া, আনসার হবে পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং তোমার এইটা আর কি। ঠিক আছে, এরপরে দেখো বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের কোন জেলায় অন্তর্ভুক্ত ছিল? প্রশ্ন আসতে পারে। জাহাঙ্গীরনগরের প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 15-16 সালে আসছিল। বলো দেখি ভাইয়া কোথায় অন্তর্ভুক্ত ছিল? মেদিনীপুর, কুচবিহার, শিলিগুড়ি নাকি দক্ষিণ দিনাজপুর? তোমরাই বলো ভাইয়া। ঠিক আছে, তোমরাই বলো কোনটা হবে ভাইয়া? কোনটা হবে ভাইয়া? একটু দ্রুত বলো। অবশ্যই আনসার হবে ভাইয়া কি? কুচবিহার। আনসার কোনটা হবে ভাইয়া? কুচবিহার। এরপরে দেখো ভাইয়া 6 নাম্বার, বেরুবাড়ি ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা একটু পারবে না তোমরা? বেরুবাড়ি ছিটমহল, এটা হচ্ছে ভাইয়া পঞ্চগড়। এই বেরুবাড়ি ছিটমহল নিয়ে আমি পড়াচ্ছি তোমাকে এখনই। ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো দাসিয়াত, এই জিনিসগুলো দেখো। দাসিয়াত ছাড়া, এগুলো হচ্ছে কিছু কোয়েশ্চেন আসছিল জাহাঙ্গীরনগরে, এগুলো আমি তো। দাসিয়াত ছাড়া এটা কোথায়? হয়তো বা পারবা না। এটা হচ্ছে ফুলবাড়ি উপজেলায়। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে ফুলবাড়ি উপজেলায়। হয়তো বা এগুলো পারবা না, একটু মনে রাখবা আর কি। এগুলো যেগুলো রিসেন্ট আসছিল ওগুলো আমি তোমাদেরকে একসাথে করছি যাতে একটু বুঝতে পারো তোমরা। ফুলবাড়ি, বেরুবাড়ি নিয়ে আমি এখনই পড়াবো তোমাদেরকে। এরপরে দেখো ভাইয়া কোন জেলা রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্ত আছে? কোন জেলায় রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্ত আছে? আমি গতকালকে পড়াইছিলাম রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্ত কোন জেলাতে আছে বলো দেখি ভাইয়া। গতকালকে পড়াইছিলাম আমি। কোথায় হবে ভাইয়া? রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্ত কোথায় অবস্থিত ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া কুড়িগ্রামে। ঠিক আছে, ভেরি গুড। এরপর দেখো ভাইয়া আমরা 3 বিঘা করিডোর করব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, সবাই রেডি কিনা বলো? শোনো এবার 3 বিঘা করিডোর নিয়ে পড়ি। আরে ভাই প্রথমে ম্যাপ দেখে বুঝবা না, আগে কাকে বলে শিখি। কাকে বলে 3 বিঘা করিডোর? কাকে বলে আগে শিখতে হবে ভাইয়া 3 বিঘা করিডোর। একটু ওয়েট করুন। ঠিক আছে, 3 বিঘা করিডোর কোনটা হবে? ঠিক আছে, এরপরে দেখ 3 বিঘা করিডোর। একটা দেশ বুঝতে হবে, একটা দেশ তার নিজের সার্বভৌমত্বের বিচ্ছিন্ন অংশ কিংবা দূরবর্তী অংশে যাতায়াতের সুবিধার জন্য অপর একটা সার্বভৌমত্বের স্থল আকাশপথ ব্যবহার করে, তার নাম হচ্ছে করিডোর। বুঝছস কিনা বল ভাইয়া? বুঝছস নাই? বেরুবাড়ি আসতেছি, ওয়েট কর, আগে খেলা এখনো জমে নাই। একটা দেশ মনে করে এটা ইন্ডিয়া, মনে করে এটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, এবার এটা মনে করা হচ্ছে বাংলাদেশ লাগানো, বাংলাদেশ। ঠিক আছে, একটা দেশ মনে কর তার নিজ সার্বভৌমত্বের বিচ্ছিন্ন অংশ। এখানে মনে কর একটা জায়গা আছে। ঠিক আছে, এই জায়গায় একটা জায়গা আছে। সার্বভৌমত্ব মানে কি? এটা মনে কর পি একটা এরিয়া। এই পি এরিয়ার মালিককে ইন্ডিয়া। এই পি এরিয়ার মালিক হচ্ছে কি ভাইয়া? ইন্ডিয়া। ঠিক আছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে যার নাম মনে কর পি। এই এরিয়ার মালিক কি ভাইয়া? ইন্ডিয়া। এটা আবার ছিটমহল না, এটা বাংলাদেশের অভ্যন্তরে না, ছিটমহল না, এটা ছিটমহল না, এটা সার্বভৌমত্ব। মানে এটা হচ্ছে ইন্ডিয়া সার্বভৌম, এই দেশের অংশ হচ্ছে পি। ঠিক আছে, কিন্তু আমি যদি এই পিতে যদি যাইতে চাই,
আমি যদি পি এই করিডোরে এই জায়গায় যদি যাইতে চাই, তাহলে আমার হচ্ছে বাংলাদেশের সীমান্তটা ইউজ করতে হবে। হয়তো বা স্থল ইউজ করতে হবে, হয়তো বা ভূমিপথে স্থলপথে যাওয়া লাগবে, হয়তো বা স্টিমারে করে নৌকা করে যাওয়া লাগবে, হয়তো বা আকাশপথে যাওয়া লাগবে। আমি যেইভাবে যাই না কেন, আমি বাংলাদেশের সীমানাটা ইউজ করতেছি। আমার যে জায়গা আছে, আমার জায়গাটা আমি ভ্রমণ করার জন্য, আমার জায়গাটা দেখভালের জন্য। এই যে বাংলাদেশের যে জায়গাটা ইউজ করতেছে, ওইটাকে বলা হচ্ছে কি ভাইয়া? করিডোর। বুঝছস কিনা বলতো ভাইয়া? ঠিক আছে, আচ্ছা আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোন ভাইয়া। এটা হচ্ছে ভাইয়া ইন্ডিয়া, ইটস ইন্ডিয়া। ঠিক আছে ভাইয়া, ইন্ডিয়ার সাথে লাগোয়া একটা দেশ, এটার নাম হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। ইন্ডিয়ার একটা জায়গা এখানে একটা আছে, এটার নাম হচ্ছে পি। এটা কিন্তু আবার বাংলাদেশের না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ, কিন্তু ইন্ডিয়া হচ্ছে তার এই জায়গাটা, এই ইন্ডিয়ার এই জায়গাটাতে, ইন্ডিয়া বুঝছস, তার এই জায়গাটার নাম হচ্ছে পি। এই পিতে যদি যাইতে হয়, সে হচ্ছে বাংলাদেশের স্থলপথ ইউজ করতেছে। দেখ, বাংলাদেশের, আমি বুঝিয়ে দিই, বাংলাদেশের স্থলপথ ইউজ করতে হচ্ছে, হয়তো বা নৌপথ ইউজ করতে হচ্ছে, হয়তো বা আকাশপথ ইউজ করতে হচ্ছে। বলতে গেলে বাংলাদেশের সীমানাটা ইউজ করে, বাংলাদেশের সীমানার উপর দিয়ে গিয়ে তার যে জায়গাটা আছে পিতে, তার যাইতে হচ্ছে। পিতে যাওয়ার জন্য বাংলাদেশের এই সীমানাগুলো কোনো না কোনো একটা সীমানা তার ইউজ করতে হচ্ছে। এটাকে বলতেছে বাংলাদেশের সীমানা দিয়ে, বাংলাদেশের ভেতর দিয়ে গিয়ে সে যে তার দেশের মধ্য দিয়ে যাচ্ছে, এটাকে বলতেছে করিডোর। ঠিক আছে ভাইয়া, একটা দেশের মধ্য দিয়ে তুমি যখন তোমার একটা জায়গায় যাবা, তাকে বলতেছো ভাইয়া করিডোর। ঠিক আছে, তোমার ভিতর দিয়ে যখন অন্য একটা প্রাণে তুমি, আমি বললাম না আর কি আর। ঠিক আছে, কাকে বলে ক্লিয়ার হলে এবার যাব হচ্ছে মানচিত্রে ভাইয়া। ঠিক আছে, মানচিত্রে যাইতে হবে। ঠিক আছে, এই যে দেখো ভাইয়া, তিস্তা উত্তরবঙ্গ কি উত্তর কি বলা হয়, পশ্চিমবঙ্গ কা হিচ্ছা, এরকম বলে না মমতাদি। ঠিক আছে ভাইয়া, তিস্তার হোয়াট এভার, এগুলো নিয়ে আমরা পড়বো। তিস্তা ট্রিটি নিয়ে পড়বো আমরা, তিস্তা চুক্তি। এই যে দেখো ভাইয়া, দহগ্রাম। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু পড়ে আসি, নাইলে ভাই আমরা মানচিত্র বুঝবো না। আরেকটু পড়ি ভাইয়া, নাইলে ভাই আমরা মানচিত্র বুঝবো না। আরেকটু পড়ি ভাই এই জায়গায়। এই যে দেখ ভাইয়া, একটু এই জায়গায় একটু পড়ি, নাইলে মানচিত্র বুঝবো না। তিস্তা করিডোর কোথায় অবস্থিত? 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? লালমনিরহাট জেলায়, তিস্তা নদীর তীরে। ঠিক আছে ভাইয়া, এখন কথা হচ্ছে ভাইয়া, এই 3 বিঘা করিডোর হচ্ছে কি জানো, ভারতের মালিকাধীন 3 বিঘা জায়গার মধ্য দিয়ে অবস্থিত। এই করিডোর দিয়ে ভারতের দহগ্রাম এবং অঙ্গরপোতা ছিটমহলে যাতায়াত করত। ঠিক আছে ভাইয়া, এবার দেখো ভাইয়া, তোমাকে এবার বুঝাইলে আমি তোমরা বুঝবা। ঠিক আছে, এবার দেখো এই জায়গায় ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া 3 বিঘা করিডোর। ঠিক আছে, করিডোর এটা ভাইয়া কিসের পারে জানো? তিস্তা নদীর পারে। 3 বিঘা করিডোর, এই ভারতের 3 বিঘা করিডোরটা হচ্ছে তিস্তা, বাংলাদেশের তিস্তা নদীর পারে। আর এটা হচ্ছে ভাইয়া দহগ্রাম, এটা হচ্ছে দহগ্রাম একটা ছিটমহল। ঠিক আছে, মানে ভারতের আওতাধীন, বাংলাদেশের মধ্যে না। এই দহগ্রাম ছিটমহলে, বুঝছো, এই দহগ্রাম ছিটমহলে ভাইয়া ভারত যাতায়াতের জন্য এই 3 বিঘা করিডোর, বাংলাদেশের কোন স্থলপথ, জলপথ কিংবা সামথিং কিছু, এই যে অংশটুকু যে ইউজ করতো, এই অংশটুকু যে ইউজ করতো, এটাকে বলতেছে কি ভাইয়া? করিডোর। ঠিক আছে ভাইয়া, এই 3 বিঘা জায়গার মধ্য দিয়ে যেহেতু এটা 3 বিঘা জায়গার মধ্য দিয়ে এই করিডোরটা আছে, এই জন্য এটার নাম হয়েছে ভাইয়া 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর ইউজ করে ভারত হচ্ছে দহগ্রাম অঙ্গরপোতা গ্রামে যাতায়াত করতো। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? আমি আরেকবার বুঝাচ্ছি। এটা হচ্ছে 3 বিঘা করিডোর। এই ভারতের যেটা জায়গা আছে দহগ্রাম, এই দহগ্রামে এটা হচ্ছে তিস্তা নদীর পারে বাংলাদেশের। এই হচ্ছে ভারত, বুঝছো, এই 3 বিঘা করিডোরে এই দহগ্রাম অঙ্গরপোতা যেটা গ্রাম আছে, এইখানে যাতায়াত করার জন্য এই বাংলাদেশের, এই ভারতের যেটা 3 বিঘা জায়গা আছে, এই বাংলাদেশের যে জায়গাটা আছে এটা ইউজ করে। এটা হচ্ছে বাংলাদেশের জায়গা। এই বাংলাদেশের স্থলপথ, নৌপথ, আকাশপথ যে কোনো একটা পথ ইউজ করে সে তার গ্রামে যাতায়াত করে। যেহেতু ভাইয়া এই পথটা বাংলাদেশের যে পথটা ইউজ করে এবং এই পথটা 3 বিঘাই, ভারতের 3 বিঘায় অবস্থিত, ওই জন্য এটাকে বলা হচ্ছে ভাইয়া 3 বিঘা করিডোর। ঠিক আছে ভাইয়া, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি ভাইয়া? 3 বিঘা করিডোর। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, যেটুকুই তারা যাতায়াত করে ওটাকে 3 বিঘা করিডোর বলে, যেটুকু ওরা যাতায়াত করতেছে।
ঠিক আছে, এটা হচ্ছে 3 বিঘা জায়গায় অবস্থিত, ঠিক আছে, এবং এটা বাংলাদেশের মধ্য দিয়েও আসতে হয়, বাংলাদেশের মধ্য দিয়ে এসে তারপরে এটা ভারতে 3 বিঘা জায়গা দিয়ে এসে বাংলাদেশের মধ্য দিয়ে এসে তারপরে দহগ্রামে তারা যায়। ঠিক আছে ভাইয়া।